দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। তাহলে আজকে কি আবার কি হলো? এগিয়ে যাব কোয়ান্টাম মেকানিক্স। আমরা আগের দিন অবধি আগের যাবতীয় সব জিনিসপত্র পড়াশোনা করে লাস্টে এরেনফেস্ট থিওরেম কালকে গতকাল মানে গত দিন আর কি, গতকাল নয়, গতদিন আমরা এরেনফেস্ট থিওরেমটা ওয়ান ডাইমেনশনে আমরা ডেরাইভ করে ফেলেছিলাম। তো আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে অ্যাপ্লিকেশনস এর দিকে চলে যেতে থাকবো। মানে অনেক কিছুই হলো, শ্রোডিঙ্গার ইকুয়েশন আমরা ফর্ম করে ফেলেছি বিভিন্ন কনসিডারেশন থেকে। এবার শ্রোডিঙ্গার ইকুয়েশন আমরা বলেছিলাম যে একটা এমন ইকুয়েশন যেটা গিভেন কন্ডিশনসে সলভ করলে, গিভেন কন্ডিশনসে যদি আমরা সলভ করি তাহলে আমরা এবারে সিস্টেমের এনার্জি তারপরে বিভিন্ন ইনফরমেশন যেগুলো অবজারভেবল সেগুলো ক্যালকুলেট করতে পারবো। যাই হোক, তো আজকে দেখা যাক, মানে আমরা একটা নতুন জিনিসের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন যেটা আছে, শ্রোডিঙ্গার ইকুয়েশন পুরোটা লিখছি না, হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m। আচ্ছা, ওয়ান ডাইমেনশনাল কিছু পোটেনশিয়ালস এর কেসে দেখব, কিন্তু তার আগে আমরা জিনিসটা একটু কনসিডার করে নেব যে ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশনটা কিরকম দেখতে হয়, কি হয় না হয়। হ্যাঁ, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা একটু দেখব। তো 1D আর 3D, এখানটা ফার্স্টে আমরা 3D তে জিনিসটা করে নিয়ে তারপরে 1D তে আমরা ঢুকে যাব, মানে 1D পোটেনশিয়ালস এর জন্য সলভ করব। যাই হোক, এটা হবে হচ্ছে এরকম দেখতে। ইকুয়ালস টু কত হবে, IH কাট del del T of psi r. This is the Schrodinger's time dependent Schrodinger's equation, ঠিক আছে। তো এখানে একটা জিনিস আছে, এটাকে আমরা এইভাবে তো লিখতে পারি, আমরা এতদিন ধরে এটাকে এইভাবে লিখে এসেছি যে একটা অপারেটর ফর্মে grad square plus v rt psi rt is equals to IH cut del psi del t psi rt, ঠিক আছে। এই ফর্মে আমরা লিখে এসেছি। সো এই যে অপারেটরটাকে, এটাকে আমরা বলতাম কি, আমরা বলতাম এটাকে হ্যামিল্টনিয়ান অপারেটর, দ্যাট ইজ অপারেটিং আপন দ্য স্টেট psi is equals to IH cut del del t of psi rt, ঠিক আছে। এরকম ভাবে জিনিসটাকে বলতাম। এবারে এই ইকুয়েশনটা হচ্ছে শ্রোডিঙ্গারস টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন, মানে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গারস ইকুয়েশন h কাট মানে মাইনাস h কাট স্কয়ার বাই 2m ডেল স্কয়ার প্লাস vrt, এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। দ্যাট মিন্স হ্যামিল্টনিয়ান অপারেটর মিন্স at any instant of time this actually when measured মানে এক্সপেকটেশন ভ্যালু যখন মেজার করা হবে, মেজার্ড অপারেটর কে তো মেজার করে না, মেজার করে এক্সপেকটেশন ভ্যালু, যখন এটা মেজার করা হবে তখন কিন্তু আমরা at that moment যেটা টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম সেটা পাবো। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড দ্য হ্যামিল্টনিয়ান অপারেটর, ঠিক আছে। এইবারে এখান থেকে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে এই ইকুয়েশনটা থেকে একটা ছোট ডেরিভেশন করে আমরা একটা শ্রোডিঙ্গারস টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনে আসতে পারি। টাইম ইন্ডিপেন্ডেন্ট একটা ইকুয়েশনে আমরা এখান থেকে আসতে পারি। কিভাবে আসতে পারি হচ্ছে এইভাবে, যে এখানে কন্ডিশন, যেটা মেইন কন্ডিশন, মানে শ্রোডিঙ্গারস টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনে যদি আমাকে আসতে হয় টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন থেকে, যেটা মেইন কন্ডিশন ইম্পোজ করতে হবে, দ্যাট ইজ ইফ VRT is equals to VR, তার মানে কি, মানে হচ্ছে পোটেনশিয়ালটা যদি টাইম ডিপেন্ডেন্ট না হয়, ঠিক আছে, if the potential is not time dependent then only this is applicable, then only Schrodinger's time independent equation is applicable in quantum mechanics, ঠিক আছে। যদি কোনো কারণে কোনো একটা সিচুয়েশনে যদি পোটেনশিয়াল টাইম ডিপেন্ডেন্ট থাকে, তাহলে কিন্তু সেই পোটেনশিয়ালটা বা সেই সিচুয়েশন বা যে সেই যে সিস্টেমটা, সেটাকে সলভ করার জন্য আমরা শ্রোডিঙ্গারস টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন
ইউজ করতে পারবো না, ঠিক আছে, যদি পোটেনশিয়ালটা টাইম ডিপেন্ডেন্ট হয়। যদি না ডিপেন্ডেন্ট হয়, এটা কারণটাও আছে, সেটা আমি একটু বাদে বলছি, যে এইটা কেন হতে হবে। এটা হওয়ার জন্য একটা ব্যাপার আছে, মানে ম্যাথমেটিক্যাল একটা আছে আর একটা ফিজিক্যাল আছে, মানে দুটো কারণ। এটা এটা কেন হতে হবে তার দুটো কারণ আছে, একটা ম্যাথমেটিক্যাল একটা ফিজিক্যাল, ঠিক আছে। ফার্স্টে ম্যাথমেটিক্যালটা দেখা যাক। ম্যাথমেটিক্যালটা ইজিয়ার হয়, বেশি কিছু ভাবতে হয় না, ফিজিক্যালটা রিজনিং করতে হয়। তাই জন্য আমরা ফার্স্টে ম্যাথমেটিক্যাল জিনিসটা দেখে নিচ্ছি। সেটা হচ্ছে যদি এই কন্ডিশনে এই ইকুয়েশনটাকে এরকম দেখতে হবে, এই ইকুয়েশনটাকে দেখতে হবে এরকম। ঠিক আছে, এরকম দেখতে হবে। তো এরকম একটা জিনিস দেখতে হবে, যদি শ্রোডিঙ্গার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন করতে চাই, এই কন্ডিশনটা নিতে হবে। পোটেনশিয়াল মাস্ট বি টাইম ইন্ডিপেন্ডেন্ট, পোটেনশিয়াল টু বি টাইম ইন্ডিপেন্ডেন্ট, এটা কন্ডিশন হতে হবে, ঠিক আছে। তাহলে হলে এই জিনিসটা এরকম একটা ফর্ম নেবে, এখানে ভিআরটিটা ভিআর হয়ে যাবে, ভিআরটিটা ভিআর হয়ে যাবে। এবার এটাকে আমরা সলভ করব। সলভ সলভ কিভাবে করব? বাই বাই সেপারেশন অফ ভেরিয়েবলস, সেপারেশন অফ ভেরিয়েবলস, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই সেপারেশন অফ ভেরিয়েবলস দিয়ে সলভ করব। এটা সব বইতেই থাকে মোটামুটি স্টেপস গুলো। সেটা কি করব? ফার্স্টে সাই আর টি, এই জিনিসটাকে এরকম লিখব, একটা সাই আর পার্ট থাকবে, আর একটা এফটি, এরকম একটা ফাংশন অফ টাইম একটা পার্ট থাকবে। মানে আমি এখানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাতে দুটো ভেরিয়েবল আছে, একটা টাইম আর একটা হচ্ছে আমার আর, ঠিক আছে। তো সেপারেশন অফ ভেরিয়েবলস এ জেনারেল যেটা সলিউশন হয় সেটাকে এরকম ভাবে ধরে, আমরা সবাই জানি, মানে ম্যাথমেটিক্যাল ফিজিক্স এর থিওরিজ তাই বলছে যে সেপারেশন অফ ভেরিয়েবলস এ এইভাবে সলিউশনটাকে ধরতে হবে। তো দিস থিং হ্যাজ টু বি পুট ইনসাইড দ্য ইকুয়েশন, মানে এটাকে ইকুয়েশনে পুট করলে কি হবে? এটাকে ইকুয়েশনে পুট করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, দেখো এই রাইট হ্যান্ড সাইডটা কি হবে? মাইনাস h কাট স্কয়ার বাই 2m গ্র্যাড স্কয়ার। গ্র্যাড হচ্ছে, গ্র্যাড অপারেটর হচ্ছে স্পেস ভেরিয়েবলের উপরে এটা অ্যাপ্লিকেবল হয়, টাইম ভেরিয়েবলের উপর না। সো ইফ psi rt is written as this, so ft will go outside, মানে ft টা এরকম আউটসাইডে চলে যাবে, এটা ডেল স্কয়ার psi r হয়ে যাবে, প্লাস vr, psi rt টাকে psi r ft এরকমই লিখে দেবো। আর এটা কি হবে? ih কাট, ih কাট ডেল psi আর ডেল টি, ডেল psi আর ডেল টি করলে কি হবে? ডেল psi আর ডেল টি করলে দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, দিস ইজ দ্য ফাংশন অফ টাইম, তাহলে psi আর এটা পড়ে থাকবে অ্যাজ ইউজুয়াল, আর এটা হয়ে যাবে df dt, dft dt, ঠিক আছে, এরকম একটা জিনিস দাঁড়াবে। তো ডেল ডেল টি টা যদি ফাংশনটা শুধু টাইমে ডিপেন্ডেন্ট হয় তাহলে ddt হয়ে যায় ডেল ডেল টি, তাই এখানে df dt হয়ে গেল। হ্যাঁ, তারপরে স্টেপ করতে হয়, এই স্টেপটা করে ফেলার পর যেটা করতে হয় সেটা হচ্ছে এই জিনিসটা দিয়ে টোটাল ইকুয়েশনটাকে ডিভাইড করে দিতে হয়, ঠিক আছে। ডিভাইডিং দিস ইকুয়েশন, ডিভাইডিং বাই psi rt equals to psi r and ft, হ্যাঁ, আমরা কি পেতে পারি? আমরা পেতে পারি এরকম একটা জিনিস, মাইনাস h কাট স্কয়ার বাই 2m, মাইনাস h কাট স্কয়ার বাই 2m psi r ft, psi r ft দিয়ে যদি ডিভাইড করে দিই ft ft কেটে যাবে, নিচে একটা 1 বাই psi r পড়ে থাকবে, গ্র্যাড স্কয়ার psi r পড়ে থাকবে এই পাশে, প্লাস এখানটা vr পড়ে থাকবে অনলি, ঠিক আছে। এটা এটা কেটে যাবে, ইজ ইকুয়ালস টু ih কাট, এটা হয়ে যাবে 1 বাই ft dft dt। কোথা থেকে একটা মাছি ঢুকেছে, হ্যাঁ, এই জিনিসটা। এবারে এখানে একটা রিজনিং আছে, এটা স্টেপস সবাই জানে। এখানে একটা রিজনিং আছে, কি রিজনিং আছে না, একটা যদি এরকম যদি একটা ইকুয়েশন পাই, এরকম যদি একটা ইকুয়েশন পাই দ্যাট left hand side is a function of r and right hand side is a function of only t, মানে এরকম তো ব্যাপারটা, মানে left hand side is only a function of space coordinates and right hand side is function of time coordinates. So
if this is the situation that we can find we can find an equation like this, that the left hand side of the equation is actually a function of space coordinates and the right hand side is a function of time coordinates. What I mean to say that মানে left hand side আর right hand side দুটো কিন্তু আলাদা 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 দুখানা ভেরিয়েবলের ফাংশন হতে হবে। মানে এই 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 লেফট হ্যান্ড সাইডটা যদি ফাংশন অফ x হয়, রাইট হ্যান্ড সাইডটা যদি ফাংশন অফ y হয়, ঠিক আছে, যদি এরকম একটা সিচুয়েশন হয়, then we can put that both the and if they are equal, যদি দুটো ফাংশন মানে দুটো ভেরিয়েবলের ফাংশন হয় আর যদি they are equal, then we can put these two sides equals to a constant, same constant c, ঠিক আছে। মানে এর থেকে বেশি কিছু হতে পারবে না, কারণ এটা তো হতে পারবে না যে দিস আর এই দুটো আলাদা আলাদা করে কোনো একটা function, it cannot be a function of r and time both. Okay, so this is actually function of r, this is actually function of time. So what happens is that when they are equal, we can take both these two sides equals to the same constant c. Okay, তো সেরকম একটা নিতে পারি। তো আমি এইখানেও সেরকম একটা জিনিস অ্যাজুম করে নেব, মানে এটা বিভিন্ন বইতে, বেশিরভাগ বইতে তোদের সুবিধার্থে এটা অ্যাজুম করা হচ্ছে এইরকম, দেখ this both sides are equals to a same constant, আমি কনস্ট্যান্টটাকে e ধরে নিচ্ছি, ঠিক আছে, e is a constant, okay, তো e যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমার ইকুয়েশন গুলো কিরকম দেখতে হবে, তাহলে আমার ইকুয়েশন নিচে দিয়ে উপরটা, এটা এখন আর দরকার নেই, তাহলে আমার ইকুয়েশন দেখতে হয়ে যাবে এরকম একটা জিনিস দেখতে হয়ে যাবে। দেখো লেফট হ্যান্ড সাইডটাকে যদি e এর সঙ্গে সমান করে দিই, তাহলে আর সাই আর দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই, এই পার্টটার কথা এখন ভাবিস না, এই পার্টটার কথা না ভেবে শুধু এই পার্টটা ইকুয়ালস টু ই এটা ভাব, আর সাই আর দিয়ে মাল্টিপ্লাই করা হয়ে গেছে, তাহলে এরকম একটা ইকুয়েশন পাবো। বেশি স্টেপস যদি না লিখতে চাই, এরকম একটা ইকুয়েশন পাবো, নাম্বার ওয়ান এরকম একটা ইকুয়েশন পাবো। আর রাইট হ্যান্ড সাইডটা যদি ইকুয়ালস টু দ্য সেম কনস্ট্যান্ট হয়, মানে if the right hand side is equal to the same constant, then after multiplying this by ft I will get this thing, মানে ft দিয়ে মাল্টিপ্লাই নাও করতে পারি, I h cut 1 by ft, দরকার নেই এটা করা, হ্যাঁ, dft dt is equals to e, হ্যাঁ, 2, equation 2। এবারে now we are in a situation to solve this সেকেন্ড ইকুয়েশন, ঠিক আছে, মানে এই ইকুয়েশনটা আমরা সলভ করতে গেছিলাম শ্রোডিঙ্গারস টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন, সেখান থেকে আমরা কি করলাম, সেপারেশন অফ ভেরিয়েবল দিয়ে ইকুয়েশনটাকে দুটো পার্টে ভেঙে নিলাম। দুটো পার্ট কেন এলো, কারণ দুটো পার্ট মানে সেপারেশন অফ ভেরিয়েবলস এ দুটো পার্ট হয়ে যায় ইকুয়েশনটা, তার কারণ হচ্ছে দুটো ভেরিয়েবল আলাদা আলাদা দুটো ইকুয়েশনে ওরা চলে যায় আর। যাই হোক, এবার এইটা মুছে দিতে পারি, এইটার আর কোনো দরকার নেই, আমরা ম্যাথমেটিক্যাল যে জায়গাটা সেটা পেরিয়ে এসেছি। তো যাই হোক, এখানে এবার নাম্বার 2টা যদি সলভ করি, 2টা সলভ করলে কি পাওয়া যাবে, 2টা সলভ করলে পাওয়া যাবে কি, দেখা যাক, dft by ft is equals to e by ih cross, ih cross টা নিচে গেল আর dt টা উপরে তুলে দিলাম, এরকম একটা জিনিস। তো this has to be integrated, এটা ইন্টিগ্রেটেড করলে এখানে ln ft পাওয়া যায়, হ্যাঁ, এইগুলো সহজ জিনিস, মাইনাস i by h cross এরকম লিখতে পারি। Eta to constant, eta constant, so e will go out of the integration and I will get integration dt here, so that will give me minus I by h cross et, ঠিক আছে, এরকম একটা জিনিস দেবে। That's why এইখানটা ft will be equals to some constant ln, no, not ln, ln টা আমি তুলে দিচ্ছি, so it will be e to the power minus iet by h cross, এরকম একটা ফ্যাক্টর আমরা পাবো। this is the factor of ft, এটাই ফ্যাক্টর। এবার কিছু কিছু বইতে এই সিচুয়েশনে এখানে আমরা বলবে, আমরা আগে একটা জিনিস পড়েছিলাম যেটা আমরা সাই এর নরমালাইজেশন, ফ্রম দ্য নরমালাইজেশন কন্ডিশন আমরা একটা জিনিস পড়েছিলাম যে কি না, সাই যে ফাংশনটা সেটা আর আর সি সাই, ঠিক আছে, where c is a complex constant, ঠিক আছে, c is a complex constant, psi আর c psi basically they represent the same states, ঠিক আছে, এরকম একটা জিনিস আমরা নরমালাইজেশন অফ psi তে আমি বলেছিলাম, যখন মানে ওই যে যখন মনে করে দেখ যখন psi টা নরমালাইজ করছিলাম তখন উপর নিচে যদি c দিয়ে মাল্টিপ্লাই করি জিনিসটা একই থাকছিল, ঠিক আছে। তো c টা ওখানে আসে, তো অ্যাকচুয়ালি from the normalization condition আমরা যদি দেখি তাহলে we can drop this value of c and write c equals to 1, মানে
এই সিটাকে আমরা 1 ধরে নিতে পারি, তাহলে এইখানটা কিছু আর আসবে না, এখন 1 আসবে শুধু। ঠিক আছে, দিস ইজ ডান টু সিম্পলিফাই ম্যাটারস আর কি। ঠিক আছে, মানে এরকম তোরা ধরে নিলে মানে তোরা সুবিধাই পাবি আর কি, মানে সুবিধাই হবে, মানে এই এই এখন কোনো কনস্ট্যান্ট এক্সট্রা ধরে কোনো লাভ নেই। ঠিক আছে, বেশ। তো বেশ 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 ঠিক আছে, ইকুয়ালস টু 1 ধরে নিলাম, তাই জন্য এখানটা জাস্ট ইন্টিগ্রেটেড ফ্যাক্টর এইটাই আমরা পেয়ে যাচ্ছি। সো এই জিনিসটা হলো, দিস ইজ দা, এটাকে বলে টাইম ফ্যাক্টর। ঠিক আছে, টাইম ফ্যাক্টর দিস ইজ অ্যাকচুয়ালি, তাহলে আমার যে শ্রোডিঙ্গার ইকুয়েশনের যে সাই rt যেটা ছিল এতক্ষণ, সেটা কিরকম ফর্ম নিল, সাম সাই r ইনটু ft। এই ft পার্টটা কি হয়ে গেল, e টু দি পাওয়ার মাইনাস iet বাই h ক্রস। এই জিনিসটা যদি শুধু আমরা দেখি, এটা হচ্ছে আমার সলিউশন। হ্যাঁ, এটাকে আমি শ্রোডিঙ্গার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশনের সলিউশন বলতে পারি, আন্ডার দ্য কন্ডিশন, কি কন্ডিশন, কন্ডিশনটা হচ্ছে VRT equals to VR. ঠিক আছে, no time dependence in the potential. If we go by the condition that there is no time dependence of the potential, then we can write the solution of the Schrodinger equation as psi RT is equals to psi R and e to the power minus iet by h plus. That means that under this condition, the time dependence of the actual wave function, that is a solution of the Schrodinger equation, original time dependent Schrodinger equation, it assumes like this. So the whole time dependence is tucked into, the whole time dependence goes into this ft factor, e to the power minus iet by h cross. Okay, and this thing alone, psi r, it has the space dependent factor r. Okay, মানে এই জিনিসটা r এর মধ্যে পুরো চলে যাচ্ছে আমার স্পেস ডিপেন্ডেন্ট এটা, আর এইখানে টাইম ডিপেন্ডেন্সটা শুধু এইটুকুর উপরে থেকে যাচ্ছে। বেশ, তো এই কন্ডিশনে আমি এরকম একটা সলিউশন বানিয়ে ফেলতে পারি। আচ্ছা, এই পার্টটা আমি মুছে ফেলছি, এই পার্টটা আমি মুছে ফেলে দিচ্ছি, এটা আর দরকার হবে না। নাও আওয়ার স্টাডি স্টার্টস, মানে এই জায়গাটায় যখন আমি এসে গেলাম, তখন আই হ্যাভ এ স্পেশাল কাইন্ড অফ এ সলিউশন। দিস ইজ এ স্পেশাল কাইন্ড অফ সলিউশন, দিস ইজ স্পেশাল, something special we have. Okay, this is special because this is actually the সলিউশন আন্ডার দিস কন্ডিশন। তার মানে কন্ডিশন যখনই আমি ইম্পোজ করে দেবো একটা সলিউশনের উপরে বা একটা ইকুয়েশনের উপর, এবং আমি সেই কন্ডিশনের আন্ডারে যখন সলিউশন পাবো, সো দ্যাট সলিউশন ইজ অ্যাকচুয়ালি এ সলিউশন আন্ডার দিস কন্ডিশন, দ্যাট মিন্স ইট ইজ এ স্পেশাল সলিউশন। ঠিক আছে, সো দিস কাইন্ড অফ স্পেশাল সলিউশন ইট অ্যাকচুয়ালি ইজ অ্যাডমিসিবল আন্ডার দ্য কন্ডিশন VRT ইকুয়ালস টু VR। ঠিক আছে, এবারে হলো, এত অবধি হলো। এবার এই যে সলিউশনটা, এর কিছু কিছু প্রপার্টিজ আছে। ঠিক আছে, এর যদি কিছু কিছু প্রপার্টিজ দেখতে চাই, এটা হচ্ছে টোটাল সলিউশন। আচ্ছা, আমি এখানে প্রপার্টিজ দেখার আগে আরেকটা জিনিস বলে রাখছি, সেটা হচ্ছে এই ইকুয়েশনটা, আরেকটা ইকুয়েশন আমি হাতে পেলাম, সেটা হচ্ছে এইটা। আই এম গেটিং দিস ইকুয়েশন অ্যাজ এ বাই প্রোডাক্ট। ঠিক আছে, আন্ডার দিস ম্যাথমেটিক্যাল সিচুয়েশন ই psi r। ওকে, খুব ভালো করে দেখলে দেখা যাবে, যদি অরিজিনাল টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশনের সঙ্গে এটা কম্পেয়ার করা হয়, if this equation is actually compared with the original time dependent Schrodinger equation, in the original time dependent Schrodinger equation we have the right hand side as y I h cut del psi rt del t। ওকে, বোঝা যাচ্ছে? তো এইখানটা আমরা কিন্তু ই psi কিন্তু পাই না অরিজিনালি ইন দা, কখনো, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু একটা মনে রাখার জিনিস, যে অরিজিনাল টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড কিন্তু কখনো ই psi এইভাবে লেখা যায় না। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখার বিষয়। ওখানটা কিন্তু সব সময় এভরি টাইম উই হ্যাভ টু রাইট দিস থিং I h cut del psi del t। ঠিক আছে, কিন্তু আন্ডার দিস কন্ডিশন when I am doing a separation of variables, I can write the Schrodinger equation as this minus I h cut square by 2m del square psi r plus v r psi r is equal to e psi। এবার এই ইটা কেন লিখতে পারলাম নিশ্চয়ই এখন সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তার কারণ হচ্ছে ইটা কিন্তু আমার ওই দুটো ফাংশন ইকুয়েট করে কনস্ট্যান্ট ওখান থেকে এসেছে। ঠিক আছে, এবার এখন এটা ক্লিয়ার যে ওটাকে কেন আমি ই ধরেছিলাম, বিকজ দিস ই ইজ কামিং ইন প্লেস অফ I h cut del del t। এই I h cut del del t অফ psi rt টা এখন আমার এখানে রিডিউস হয়ে কি হয়ে গেছে,
টাইম ফ্যাক্টরটা ওর মধ্যে থেকে বেরিয়ে গিয়ে রিডিউস হয়ে এটা সাই আর হয়ে গেছে, ঠিক আছে। সো আমার পড়ে আছে কি আই এইচ কার ডেল সাই ডেল টি, এই পার্টটার জায়গায় ই বসেছে, and I h ka del psi del t, we know this that this is the, what is this, this is the total energy operator, total energy operator. this is actually the total energy operator. So total energy জায়গায় আমার e বসে আছে। এবার আমি এটাকে a b c d anything I could have assumed, তাই না, মানে ইটাকে তো সেটা দেখতে খুব একটা ভালো দেখাতো না, তাই জন্য আমি প্রথমেই ওটাকে e অ্যাজিউম করে নিয়েছি, ঠিক আছে। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার ওই যে স্পেশাল সলিউশনটা বেরোলো সেটা আপনার টাইম ইন্ডিপেন্ডেন্ট বেরোলো তো? কোথায় কোথায়? ওই যে স্পেশাল সলিউশনটা যেটা বার করলাম আমরা। একদমই না, এই তো টাইম আছে, এই যে টাইম আছে। ও হ্যাঁ, ওই ওই ফ্যাক্টরটা তো, ওটা তো টাইম ফ্যাক্টর। শুধু স্পেশাল কি হয়েছে, এখানে একটা স্পেশাল জিনিস আছে, এখানে কিন্তু অ্যাকচুয়াল এই সাই আরটি যেটা হচ্ছে সলিউশন অফ দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন, এটা কার সলিউশন, টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশনের সলিউশন। হ্যাঁ, ওটা টাইম ডিপেন্ডেন্ট থেকে টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, জাস্ট স্পেস কোঅর্ডিনেটের ফাংশন হয়েছে সাইটা। হ্যাঁ কিন্তু একটা ব্যাপার আছে, এইটা অ্যাজ এ হোল কিন্তু শ্রোডিঙ্গার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশনকে স্যাটিসফাই করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে। কেন? বিকজ এর স্পেস পার্ট, স্পেস আর টাইমের ফাংশন এটা ওভারঅল এরকম, কিন্তু এইটুকু ফাংশনের মধ্যে এই পার্টটা টাইম, মানে এই ফাংশনটা দেখেই বুঝতে পারছিস যে একটা পার্ট ওর আছে পুরোপুরি টাইমের, একটা পার্ট পুরোপুরি স্পেসের, ঠিক আছে। মানে শ্রোডিঙ্গার অরিজিনাল যেটা টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন, সেটা যদি তুই অনেক রকম পোটেনশিয়ালের সলিউশন করিস, তাহলে কিন্তু কখনো মানে বেশিরভাগ সময় এরকম একটা জিনিস আসবে না, ঠিক আছে, যে ওর স্পেস পার্ট টাইম পার্ট আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই দিস ইজ সো স্পেশাল, ঠিক আছে। এবার এখানে আমরা দেখছি যে অ্যাজ এ বাই প্রোডাক্ট, মানে এই কাণ্ডটা এই স্পেশাল সলিউশনটায় আসার সময় একটা ম্যাথমেটিক্যাল ঘটনা ঘটলো, যার জন্য কি হলো না এই সাই আরটা এটা সেপারেট হয়ে গিয়ে এরকম একটা ইকুয়েশনের পার্ট হয়ে গেল, ঠিক আছে। সাই আরটা এরকম একটা ইকুয়েশনের পার্ট হয়ে গেল, সেটাই আমি বলছিলাম, মানে এই ইকুয়েশনটা ইটসেলফ একটা শ্রোডিঙ্গার ইকুয়েশনের মতো দেখতে, ঠিক আছে। and this is called Schrodinger's time independent equation, this is called Schrodinger's time independent because that এখানে একটা ভেরিয়েবলের টাইম নেই, ঠিক আছে, and e is also constant, it is not a function of time, that's why this is called Schrodinger's time independent equation. আমি যেটা বলছিলাম এখানে সেটা হচ্ছে অরিজিনাল টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশনের রাইট বাদিকটা কিন্তু হ্যামিল্টনিয়ান অপারেটর আছে, বাদিকটা কিন্তু এখানটা হ্যামিল্টনিয়ান অপারেটর আছে, বাট স্টিল আমরা কিন্তু এই পার্টটাকে কখনো ই সাই লিখতে পারবো না, ঠিক আছে। ই সাই লেখা উচিত না বা লিখবো না, কেন? ওখানটা এইভাবেই আমাকে লিখতে হবে, তার একটা কারণ আছে, ওই কারণটা ফিজিক্যাল, ওটা পরে বলছি। আর আই এইচ কার ডেল সাই ডেল টি এইভাবে লিখতে হবে অরিজিনাল শ্রোডিঙ্গার ইকুয়েশনটা, ঠিক আছে, টাইম ডিপেন্ডেন্ট যেটা তার রাইট হ্যান্ড সাইডটা। কিন্তু এই যে ইকুয়েশনটা বেরোলো অ্যাজ এ বাই প্রোডাক্ট অফ সেপারেশন অফ ভেরিয়েবলস, এটা কিন্তু আমার এইভাবে লেখা যাবে, and this is actually written as h cap psi r is equals to e psi r, ঠিক আছে, এরকম একটা ফর্ম এটা নিয়ে নিল, ঠিক আছে। and this is more like an eigen value equation. তাহলে eigen value equations আমি কখন পাবো? eigen value equations will come out of Schrodinger's equation only when under the condition VRT equals to VR. তাহলে যদি পোটেনশিয়াল অ্যাকচুয়ালি টাইম ডিপেন্ডেন্ট না হয়, এটা ক্লাসিক্যাল মেকানিক্সের একটা জিনিস, ক্লাসিক্যাল মেকানিক্সে আমি জানি না তোরা এটা জানিস কিনা, ক্লাসিক্যাল মেকানিক্সে একটা ব্যাপার আছে, মানে when is the Hamiltonian considered, মানে কোশ্চেনটা এরকম হবে যে when is the Hamiltonian considered a constant of motion, ঠিক আছে। এটা কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সের খুব গোড়ার কথা এবং স্যারেদের খুব প্রিয়, ইন্টারভিউতে ধরে আর কি, ঠিক আছে। when is the Hamiltonian considered a constant of motion, কি বলতে হবে উত্তর, বেশি কিছু উত্তর বলার দরকার নেই, উত্তর বলতে হবে under the condition when that potential is independent of time, ঠিক আছে, এটা হবে অ্যানসার। তাহলে মানে এটা শ্রোডিঙ্গার ইকুয়েশনে আরো বেশি ভিজিবল, মানে ক্লাসিক্যাল মেকানিক্সের জিনিসটা যত না ভিজিবল এখানে তত আরো বেশি ভিজিবল, তার কারণ হচ্ছে সাই আরটি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হওয়ার দরুন আমরা কি পেলাম, এই যে আইগেন ভ্যালু ইকুয়েশন, এটা তো এইটা ধরার জন্যই এসেছে, তাই না। তো এই যে এলো এখানে h cap psi r equals to e psi r পেলাম, তার মানে this e is an eigen value of the state, eigen value of the operator h cap, হ্যাঁ, মানে এটা ম্যাট্রিক্স ইকুয়েশনের মতো, ম্যাট্রিক্স ইকুয়েশনের মতো কিরকম, মানে
a Ax equals to lambda x বা এরকম। হ্যাঁ মানে a ইনটু সাম ম্যাট্রিক্স m, Ax equals to lambda x বা ঠিক এই আছে। আর কি ax ইকুয়ালস টু ল্যামডা x এরকম টাইপের দেখতে আর কি, ঠিক আছে। ax ইকুয়ালস টু ল্যামডা x, ঠিক আছে, ax tilde। তো এরকম যদি দেখতে হয় তাহলে এটাকে আইগেন ভ্যালু ইকুয়েশন বলি। আচ্ছা, আর এই যে এই x, এখানে x ছিল, এই psi r টাকে কি বলবো? এটাকে বলবো আইগেন স্টেটস, আইগেন স্টেটস, ঠিক আছে। তাহলে শ্রোডিঙ্গার ইকুয়েশনের থেকে আইগেন স্টেটস আর আইগেন ভ্যালু ইকুয়েশন আমি পাবো আন্ডার দিস কন্ডিশন। এবং বুঝতেই পারছি এটা হচ্ছে শ্রোডিঙ্গার টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনটাকে আমি ওর আইগেন ভ্যালু ইকুয়েশন বের করতে পারবো। তাহলে সেখান থেকে আমাকে এই এনার্জি স্টেট গুলো বার করতে পারতে হবে, আইগেন স্টেটস গুলো, ঠিক আছে। তো সেইগুলো করা হবে কখন? সেইগুলো করা হবে কিভাবে করা হবে? কিভাবে করা হবে? করা হবে এই সাই আরটাকে বার করে। তো সাই আরটাকে কোথা থেকে বার করব? মানে এই জায়গাটা ইন্টারভিউতে গিয়ে স্যারেদের একটা মানে খুব খুব আনন্দ লাগে এটা ধরতে আর কি, মানে যে ভাই তুমি এর একটাই ইকুয়েশন আছে, তোমার কাছে একটাই ইকুয়েশন আছে, ঠিক আছে, তুমি এখান থেকে ই আইগেন ভ্যালু অফ এনার্জি বার করতে চাইছো, আবার তোমাকে আইগেন ফাংশনটাও পেতে হবে। সো দিস ইকুয়েশন এন্ড দিস ইকুয়েশন আর বেসিক্যালি সেম থিংস। তাহলে তুমি সবসময় অ্যালজেব্রায় পড়ে এসছো যে দুটো জিনিস বার করতে তোমাকে দুটো ইকুয়েশন দিতে হবে, তো তোমার কাছে তো একটা ইকুয়েশন দিয়েছে, একটা থেকে কি করে পাবে? হ্যাঁ, এরকম একটা প্রশ্ন ওরা ধরে থাকে। তার উত্তর হবে যে স্যার এইটা কিন্তু একটা ইকুয়েশন ঠিকই, বাট when we are solving this equation under some conditions we will be having boundary conditions, যে বাউন্ডারি কন্ডিশনস দিয়ে যে ইকুয়েশন গুলো আসবে সেটাই আমাকে সেকেন্ড ইকুয়েশনটা প্রোভাইড করে দেবে, ঠিক আছে। তখন আমি এই দুটো ইকুয়েশনকে ইউজ করে, একটা বাউন্ডারি কন্ডিশনস এর ইকুয়েশন আর একটা হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন অ্যাজ এ হোল, এই দুটোকে ইউজ করে আমি কি করব? ই আর সাই আর দুটোর ভ্যালু বার করতে পারবো, ঠিক আছে। তখন এইটা হবে উত্তর। যাকগে, তো অনেক কিছু বললাম, এগুলো ধরে থাকে অনেক সময়, ঠিক আছে। এটা আইগেন স্টেটস এর ইকুয়েশন, বুঝতেই পারছি। তো আমার কাজ হবে সাই আর আর ই বার করা। হ্যাঁ, সেটা আমরা বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে পড়ব, যে ওয়ান ডাইমেনশনাল প্রবলেম গুলো আছে সেইগুলোর ক্ষেত্রে পড়ব। আচ্ছা, এখানে একটা বলে রাখি, আইগেন ভ্যালু ইকুয়েশনের একটা ব্যাপার থাকে। দেখ, শ্রোডিঙ্গার ইকুয়েশন যখন তুই সলভ করবি না, মানে এই ইকুয়েশনটা যখন আমরা সলভ করব, আমরা দেখব যে একটা পার্টিকুলার সাই পাওয়া যায় না, ঠিক আছে, একটা পার্টিকুলার সাই হয় না। কি হয়? উই উইল গেট a lot of psi 1 psi 2 psi 3, হ্যাঁ, লাইক আমরা এরকম একটা সেট অফ সলিউশনস পাবো psi n, ঠিক আছে, এরকম একটা সেট অফ সলিউশনস পাবো। এবারে যদি আমি দেখি, মানে এটাও একটা প্রশ্ন হতে পারে, মানে এটা যদি আমি দেখি যে ধর অনেকগুলো psi পেয়েছি, এরকম psi 1 psi 2 psi 3 ডট 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 psi n, এতগুলো সলিউশন আমি পেয়েছি এই ইকুয়েশনটা, ঠিক আছে। এবং এরকম হতে পারে, দুটো কেস হতে পারে। একটা হচ্ছে এই এনার্জি এই প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা, E1 E2 E3 En, মানে এই স্টেটের এনার্জি হচ্ছে E1, এই স্টেটের এনার্জি E2, প্রত্যেকটার আলাদা আলাদা এনার্জি আছে প্রত্যেকটা স্টেটে। ইন দিস কেস, এই কেসে আমাদের কিন্তু বলতে হবে যে psi ইজ নন ডিজেনারেট, নন ডিজেনারেট, ঠিক আছে, নন ডিজেনারেট কেস বলে, ঠিক আছে, যে প্রত্যেকটা আলাদা আলাদা স্টেট কিন্তু এখানে, প্রত্যেকটা আলাদা আলাদা স্টেট খুব ডিস্টিংক্ট। কেন ডিস্টিংক্ট? কেন? ওদের এনার্জি গুলো আলাদা 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 আলাদা, ঠিক আছে। এবার যদি এরকম একটা কন্ডিশন হয় যে psi 1 psi 2 এদের এনার্জি হয়ে গেল ই সাম ই ড্যাশ E1, ঠিক আছে, E1 2, একটাই দুটো স্টেট psi, পার্টিকেল যেখানেই থাকুক না কেন ওর এনার্জি একটাই হচ্ছে, ঠিক আছে। যদি এরকম কন্ডিশনস হয়, মানে এখানে ধর তিনটে স্টেটের এনার্জি একই, ঠিক আছে, এরকম যদি কন্ডিশন হয় তাহলে আমরা বলবো psi ইজ ডিজেনারেট, ঠিক আছে। তাহলে একই আইগেন ফাংশন, একই আইগেন ভ্যালু, সেম আইগেন ভ্যালুর রেসপেক্টে আমরা যদি অনেকগুলো আইগেন ফাংশন পাই, সেম আইগেন ভ্যালু বাট মেনি আইগেন ফাংশনস, ঠিক আছে, উই উইল সে দ্যাট দোজ স্টেটস, ওই যে স্টেটস গুলো, এই যে সাই স্টেটস গুলো, যে কটা আইগেন ফাংশন আমার সেম এনার্জি দিচ্ছে, ওই প্রত্যেকটা আইগেন ফাংশন
দে আর ডিজেনারেট স্টেটস, দে আর ডিজেনারেট, এই টার্মটা হচ্ছে ডিজেনারেট স্টেটস। ওকে, আর যদি তারা ডিস্টিংক্ট হয়, মানে প্রত্যেকটা স্টেটের যদি এরকম এনার্জি আলাদা আলাদা হয়, সাই ইজ নন ডিজেনারেট। এটা ম্যাথমেটিক্যাল একটা জিনিস, মানে ঠিক আছে, সাই ইজ নন ডিজেনারেট, এটা ম্যাথমেটিক্যাল মানে টার্মিনোলজি, ঠিক আছে, সাই ইজ নন ডিজেনারেট। এটা এই ডিজেনারেট আর নন ডিজেনারেট এটা মানে ম্যাট্রিক্স অ্যালজেব্রাতেও আছে, ঠিক আছে, বেশ। তো এই জিনিসটা বলা হয়ে গেল। নাও ডিজেনারেট আর নন ডিজেনারেট বলে ফেললাম। এবার আমাদের এই ইকুয়েশনটার উপরে কিছুটা টাইম কাটাতে হবে। কিরকম? এগুলো মুছে দিই, আপাতত দরকার নেই, এখন আর দরকার নেই। আচ্ছা, এই ইকুয়েশনটার কয়েকটা প্রপার্টি আছে। কি প্রপার্টি? এক নম্বর, সেটা হচ্ছে এই ইকুয়েশন নম্বর। টোটাল সাইটাতে এরকম দেখতে হবে, এরকম দেখতে হবে টোটাল সাইটা। This psi will satisfy Schrödinger's time dependent equation, আর এইটা তো টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন। এইখানের মধ্যে এইটুকু পার্ট টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, ঠিক আছে। এই যে শুধু স্পেস পার্টটা, ঠিক আছে, স্পেস পার্টটা যে স্ক্রডিঙ্গার টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনের মধ্যে থেকেই যাচ্ছে। টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনটা সলভ করলে আমি যে সাইগুলোকে পাবো, so the size যেগুলো সলিউশন হবে of this equation, solution of Schrödinger time independent equation, this size they are called stationary states. I think stationary states এর কিছুটা আমি আগেই বলেছিলাম একদিন, মানে যতদূর আমার মনে পড়ে। তো স্টেশনারি স্টেটস এখন আমরা একটু দেখব। স্টেশনারি স্টেটস, ঠিক আছে। তো স্টেশনারি স্টেটস এর কি হবে? কেন স্টেশনারি স্টেটস? বিকজ যদি প্রবাবিলিটি ডেনসিটি আমি ক্যালকুলেট করি, তাহলে সাই স্টার আর টি সাই আর এরকম একটা জিনিস পাই, ঠিক আছে। প্রবাবিলিটি ডেনসিটি যদি ক্যালকুলেট করি, এটা ফিজিক্যালি এটাকে বলতে কি বোঝায় সেটাও একদিন বোধহয় বলেছিলাম আর কি, যদি মনে থাকে। প্রবাবিলিটি ডেনসিটিটা এরকম দেখতে, সেটা হয়ে যায় সাই স্টার আর সাই আর, ঠিক আছে। মানে জাস্ট টাইম ডিপেন্ডেন্ট পার্টস অ্যাকচুয়ালি ক্যান্সেল ইচ আদার, ঠিক আছে। টাইম ডিপেন্ডেন্ট পার্ট গুলো দেখো নিজেদেরকে ক্যান্সেল আউট করবে এই কন্ডিশন, ঠিক আছে। যদি সাই স্টার নিই তাহলে এখানে প্লাস হয়ে যাবে, প্লাস ইনটু মাইনাস করলে এটা 1 হয়ে যাবে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস i e t h ক্রস ইনটু e টু দি পাওয়ার i e t h ক্রস, এই দুটো ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে। সো নো টাইম ডিপেন্ডেন্স, মানে এই 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 যে এই জিনিসটা, মানে যে প্রবাবিলিটি ডেনসিটি pxt that is succumbing to like some px, এরকম একটা জিনিস হয়ে যাচ্ছে। এখান থেকে আমি বলতেই পারি this actually what does it mean? del p equals to 0, এই জিনিসটা আমি ধরতে পারি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এরকম একটা জিনিস আমরা এখান থেকে ধরে নিতে পারি। আচ্ছা, এইটা মুছে দিই, এটাও লিখে ফেলেছি, মুছে ফেলাই ভালো। তো এরকম একটা জিনিস আমরা ধরতে পারি, ঠিক আছে। সো স্টেশনারি স্টেটস মানে কি? স্টেশনারি স্টেটস মানে হচ্ছে এমন কোন স্টেট যেখানে প্রবাবিলিটি ডেনসিটি উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, মানে কোন সাই তোকে দিয়ে দিল, তুই যদি সাই স্টার সাই করে যদি পাস যে দ্যাট ইজ বিকামিং ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, ইউ ক্যান সে দ্যাট পার্টিকুলার স্টেট সাই ইজ এ স্টেশনারি স্টেট, ঠিক আছে। আচ্ছা, প্রবাবিলিটি ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, বাট ইট প্রবাবিলিটি ডিপেন্ডস আপন পজিশন,
হ্যাঁ, এই দুটোর মধ্যে এটা কেউ বোঝেনি এরকম কিছু ব্যাপার আছে কি? মানে কেউ কারোর এটা অ্যাসিমিলেট করতে অসুবিধা হচ্ছে কোন রকম, এরকম কিছু আছে কি? টাইম ডিপেন্ডেন্ট না হওয়া মানে হচ্ছে, ধর একটা পজিশনে পার্টিকেলের একটা প্রবাবিলিটি আছে, মানে একটা পজিশনে পার্টিকেলের একটা প্রবাবিলিটি আছে, ঠিক আছে, অ্যাট অ্যান ইনস্ট্যান্ট অফ টাইম টি। নেক্সট ইনস্ট্যান্টে এখানে প্রবাবিলিটিটা তো চেঞ্জও হয়ে যেতে পারে, টাইমের সঙ্গে এটাকে বলে চেঞ্জ। আবার বিভিন্ন পয়েন্টে জিনিসগুলো প্রবাবিলিটির ভ্যালু, প্রবাবিলিটি ডেনসিটির ভ্যালুগুলো আলাদা আলাদা। তার মানে কি? মানে প্রত্যেকটা পয়েন্টে প্রবাবিলিটির ভ্যালু আলাদা, আবার তারা টাইমের সঙ্গেও চেঞ্জ করছে। মানে সেটা বলেছি না, একটা বিছানার চাদর যখন আমরা পাতি তখন টাইম ইভলিউশনের ব্যাপারটা। হ্যাঁ, মানে এক জায়গায় উঁচু এক জায়গায় নিচু হয়ে থাকছে, তারপর আস্তে আস্তে জিনিসটা সেটেল করে। তার মানে কি? মানে যখন এটা সেটেল করছে তখন কি ওই হাম্পস গুলো, প্রবাবিলিটির যে হাম্পস গুলো থাকে, এই ক্ষেত্রে আমরা ওটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছিলাম ওইভাবে, সেই হাম্পস গুলো কিন্তু মোশন করছে, মানে কোথাও কমে যাচ্ছে কোথাও বাড়ছে, এরকম একটা হচ্ছে। টাইম ডিপেন্ডেন্টটা যদি, টাইম ডিপেন্ডেন্সটা যদি চলে যায় তাহলে কি হবে? ওই হাম্পস গুলো আর মোশন করবে না, মানে ওই পাপড় ভাজলে যেরকম হয়ে থাকে ওরকম হয়ে থাকবে কনস্ট্যান্ট, ঠিক আছে? মানে পাপড়কে তেলে ভাজলে কি হয়? কোথাও উঁচু কোথাও নিচু, একটা ওই সারফেসটাকে যদি তুই ভাবিস তাহলে হ্যাঁ, স্পেসের রেসপেক্টে কিন্তু প্রবাবিলিটি চেঞ্জ হচ্ছে, বাট টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না, কারণ পাপড় ভাজা তো আর শেপ চেঞ্জ করবে না, দ্যাট ইজ নট এ লিভিং থিং, তাই না? ওরকম ব্যাপার। তো যাই হোক, এগুলো হচ্ছে ফিজিক্যাল এক্সাম্পলস, ঠিক আছে? এগুলো বইতে ডাইরেক্টলি থাকে না, ওরকম ভেবে এগুলো বার করতে হয়। যাক, তো এই কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট। এই কন্ডিশনটা কেন ইম্পর্টেন্ট? এই কন্ডিশন থেকে একটা জিনিস আসছে, এই যে স্টেশনারি স্টেটস এর প্রবাবিলিটি ডেনসিটি টাইমের রেসপেক্টে কনস্ট্যান্ট হয়ে গেছে। আমরা জানতাম যে এরকম একটা ইকুয়েশন আমরা পেয়েছিলাম তো, হ্যাঁ স্যার, কন্টিনিউইটি ইকুয়েশন। continuity equation. Under this condition, this is giving del dot j equals to 0. এই কথাটাই আমি এইমাত্র বলছিলাম, তাই না? যে ফ্লো অফ প্রবাবিলিটিটা থাকবে না, মানে প্রবাবিলিটি যে ফ্লো করবে সেই ফ্লোটা থাকবে না। ফ্লো কখনো হয়? ফ্লো হয় আন্ডার দ্য অ্যাকশন অফ টাইম। টাইমের সঙ্গে যদি ফ্লো হয়, সেই টাইমের ফ্লোটা থাকবে না। তার মানে কোথাও প্রবাবিলিটি কমে যাচ্ছে, এখন প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে, এরকম হবে না টাইমের সঙ্গে। তো এই যে টাইম ডিপেন্ডেন্স এটা থাকছে না বলেই ডেল ডট যেটা 0 আসছে। তাই জন্য এটা কি করছে? প্রবাবিলিটি কারেন্ট ইজ 0। প্রবাবিলিটি কারেন্ট ইজ 0, ঠিক আছে? কোনো প্রবাবিলিটি কারেন্ট থাকবে না, ঠিক আছে? এটার কনসিকুয়েন্স এটা। তো তাই জন্য এবারে যদি আমরা এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করি, ঠিক আছে, এক্সপেকটেশন ভ্যালু অফ এ ভেরিয়েবল অপারেটর এ, ধর এ ক্যাপ, এর আমার এক্সপেকটেশন ভ্যালু আছে, কি হয় সেটা? সাই স্টার এ ক্যাপ সাই ডিভি, ঠিক আছে? সাই স্টার এ ক্যাপ সাই ডিভি ভলিউম, একটা কোনো ভলিউমে কনসিডার করছি, 3 ডাইমেনশন, যেহেতু 3 ডাইমেনশন ক্যালকুলেট করছি তাই জন্য আমি ডিভি নিলাম। তো এইটাতে কি হবে? এখানে একটা এরকম ফাংশন হবে, দিস সাই, দিস মে বি এ ফাংশন অফ rt, এটাও rt হতে পারে ডিভি, ঠিক আছে? তো যখন বসাবো তখন কি আসবে? সাই স্টার r e টু দি পাওয়ার i e t বাই h ক্রস a ক্যাপ সাই r e টু দি পাওয়ার মাইনাস i e t বাই h, ঠিক আছে? ডিভি। বোঝাই যাচ্ছে এই দুটো মাল্টিপ্লাইড হয়ে 1 হয়ে যাবে, সো দ্যাট আই উইল গেট দিস সাই স্টার r a ক্যাপ সাই r ডিভি, ঠিক আছে? ভালো করে যদি লক্ষ্য করিস, আচ্ছা আমি এইটা মুছে দিই। অরিজিনালি এটা কি হতো? এরকম হতো। আর আন্ডার স্টেশনারি স্টেট সলিউশন, মানে স্টেশনারি স্টেটস মানে আন্ডার দ্য কন্ডিশন প্রত্যেকটাই ওই দিকে যাচ্ছে, মানে পোটেনশিয়াল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, আন্ডার দ্যাট কন্ডিশন এইটা আসছে ওর ভ্যালু, এইটা, ঠিক আছে? আমি এখানে বলেছিলাম যে আমরা যেহেতু ওয়েভ মেকানিক্স পড়ছি, শ্রোডিঙ্গারস ওয়েভ মেকানিক্স পড়ছি, আমরা কিন্তু
অপারেটরের কোনো টাইম ডিপেন্ডেন্স ধরবো না, ঠিক আছে, অপারেটরের কোনো টাইম ডিপেন্ডেন্স আমরা ধরবো না, তাহলে স্টিল আমি বলেছিলাম এক্সপেকটেশন ভ্যালু ইট ইজ গেটিং ইন্টিগ্রেটেড ওভার দ্য স্পেস ভেরিয়েবল, স্পেস ভেরিয়েবলের উপর স্পেস ভেরিয়েবল যেটা তার উপরে কিন্তু আমাদের এই ডান দিকের ইন্টিগ্রেশনটা হচ্ছে। সো দিস উইল বি এ ফাংশন অফ টাইম, এই কথাটা আমি বলেছিলাম বারবার যে এইটা ফাংশন অফ টাইম কেন হবে, কারণ স্পেস ভেরিয়েবলের উপর ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে। সো এইটা টাইমের ফাংশনটা হবে কোথা থেকে, সেই টাইমের যে ফাংশন, টাইমের যে একটা ভেরিয়েবল, টাইমের ভেরিয়েবলটা যে এর মধ্যে ঢুকে যাবে সেটা কার থেকে ঢুকবে, সেটা কিন্তু সাই এর থেকে ঢুকবে, কারণ সাই এর মধ্যে টাইম জিনিসটা ঢুকে আছে, ঠিক আছে, সেটাই কিন্তু রিফ্লেক্ট করবে এই এক্সপেকটেশন ভ্যালু তার মধ্যে, ঠিক আছে। ঠিক আছে, তার মধ্যে রিফ্লেক্ট করবে। তো আন্ডার দিস কন্ডিশন, আচ্ছা এইখানে এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে আরেকটা ছোট্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কেউ কেউ বলতে পারে যে তুমি যখন মেজার করছো এইটার তো একটা নাম্বার আসা উচিত, এটা তো এক্সপেকটেশন ভ্যালু অবজারভেবল, তার মানে এটা একটা ভ্যালু পাবো, মানে একটা নাম্বার পাবো। হ্যাঁ নাম্বার অবশ্যই পাবো, সেখানে টাইমের ডিপেন্ডেন্সটা কি করে ঢুকবে, তাহলে কেউ এটা প্রশ্ন করতে পারে। টাইমের ডিপেন্ডেন্সটা কিছুভাবেই ঢুকবে না, দিস উইল বি এ ফাংশন অফ টাইম। আমি যে ইনস্ট্যান্টে মেজারমেন্টটা করব সেই টাইমটা বসাবো, টাইমটা বসালে একটা নাম্বারই তো পাবো, ঠিকই আছে, ফাংশনে যদি টাইমের ভ্যালুটা বসিয়ে দিই তাহলে একটা নাম্বারই পাই, যে আমি এই ইনস্ট্যান্টে মেজারমেন্টটা করছি, মানে সেইভাবে জিনিসটা পাবো, ঠিক আছে। কিন্তু এইটা যদি দেখি স্টেশনারি স্টেট সলিউশনে, এইটা হয়ে যাবে এরকম psi star r a cap psi r dv, ঠিক আছে। So these expectation values are time independent, এইটা একটা স্টেশনারি স্টেট সলিউশনের একটা প্রপার্টি, দ্যাট স্টেশনারি স্টেটে যদি কোনো সিস্টেম থাকে তাহলে তার উপর যে এক্সপেকটেশন ভ্যালুগুলো যেগুলো হবে, যেহেতু প্রবাবিলিটি ডেনসিটিটা যেহেতু 0 হয়ে যায়, ঠিক আছে, তাই জন্য এক্সপেকটেশন ভ্যালুগুলো কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, ঠিক আছে। দিস ইজ ওয়ান অফ দ্য প্রপার্টিজ, টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে এক্সপেকটেশন ভ্যালু। সো এটা একটা প্রপার্টি। তাহলে আমরা বলতে পারি যদি এরকম একটা স্টেশনারি স্টেট সলিউশন আমার কাছে থাকে, তাহলে স্টেশনারি স্টেট সলিউশন যদি এরকম একটা থাকে, তাহলে এক্স এর যদি আমি নিই তাহলে কি আসবে, এক্সটা হচ্ছে বুঝতেই পারছি psi star r x psi r dv, এরকম একটা জিনিস, ঠিক আছে। দিস ইজ টাইম ইন্ডিপেন্ডেন্ট। এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট বলে মোমেন্টামের এক্সপেকটেশন ভ্যালু কত হয়ে যাবে, মোমেন্টামের এক্সপেকটেশন ভ্যালু, এটা আমি এরেনফেস থিওরেম থেকে লিখতে পারি। এরেনফেস থিওরেম, what expectation value of p is equals to m into ddt of expectation value of x, that will be 0, ঠিক আছে। তাহলে স্টেশনারি স্টেট সলিউশনের প্রপার্টিও একটা এইটাই, যে মোমেন্টামের এক্সপেকটেশন ভ্যালু সবসময় 0 আসবে, মোমেন্টামের এক্সপেকটেশন ভ্যালু সবসময় 0 আসবে, বিকজ x এর এক্সপেকটেশন ভ্যালু এটা কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ঠিক আছে। দিস ইজ এ প্রপার্টি। তো তাহলে এইগুলো হচ্ছে দিস ওয়ার প্রপার্টিজ অফ স্টেশনারি স্টেটস। আরো কিছু প্রপার্টিজ আছে, যেমন এরকম একটা জিনিস, কি জিনিস বলবো, আচ্ছা প্রপার্টিজ গুলো এগুলো হলো এক্সপেকটেশন ভ্যালু টাইম ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এটা একটা হলো। আরেকটা হচ্ছে আমার, এটা আমি মুছে দিচ্ছি, এবারে হচ্ছে আরেকটা ভ্যালু হচ্ছে এরকম, যদি টোটাল এনার্জি তার এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করি, ঠিক আছে, তাহলে কি আসবে, এরকম একটা কন্ডিশন আসবে, ঠিক আছে। দিস ইজ ইকুয়াল টু psi star r h cap psi r dv, ঠিক আগের মতো। এটাকে লিখে দিতে পারি এইটা, now e is a constant, এটা তো আগে থেকেই কনস্ট্যান্ট ছিল, it will come out of the integration and this integration will yield a value e, ঠিক আছে।
এই ভ্যালুটা একটা ই ভ্যালু পাবো জাস্ট, আর কিছু না। তাহলে বলতে পারি যে এই যে স্টেট সাই আর টি, যেটা হচ্ছে সাই আর ইনটু ই টু দি পাওয়ার মাইনাস আই ই টি বাই এইচ ক্রস, ঠিক আছে, এরই তো এক্সপেকটেশন ভ্যালুটা আমি ক্যালকুলেট করছি, এইচ ক্যাপের এক্সপেকটেশন ভ্যালুটা ক্যালকুলেট করছি, মানে টোটাল এনার্জি অপারেটর যেটা তার এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট যতবারই করি না কেন ততবারই আমি কি পাবো, ভ্যালুটা ই পাবো। কি বোঝা যাচ্ছে? আমি স্যার এটা আরেকবার বলুন। হ্যাঁ, আমি এর আগেই বলেছি যে এক্সপেকটেশন ভ্যালু অফ এ ভেরিয়েবল ইন স্টেশনারি স্টেটস হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট। বললাম তো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি যখনই এনার্জি মেজার করি না কেন, যে কোনো মোশনে, আজকে করি, 100 বছর বাদে করি, 10 বছর বাদে করি, আমি সবসময় ওর ভ্যালু এনার্জি ই পাবো, আর কিছু এনার্জি পাবো না। বুঝে গেছে? কার এনার্জি মেজার করছি? এই স্টেটটা, এই যে স্টেশনারি স্টেটটা আছে, এই স্টেশনারি স্টেটটার এনার্জি যখনই আমি মেজার করছি তখন কি আসছে ভ্যালু, এনার্জি ই। এবার আমি যখন এক্সপেকটেশন ভ্যালুর মানে বুঝিয়েছিলাম সেই ক্লাসটার কথা ভাব। এক্সপেকটেশন ভ্যালু আমি কি বলেছিলাম, এক্সপেকটেশন ভ্যালু একটা অ্যাভারেজ ভ্যালু অফ দিস অপারেটর এ, কিন্তু কি বলেছিলাম, যদি আমি আজকে একটা এক্সপেরিমেন্ট করি, দুদিন বাদে করি, ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, তাই না? এটা বলেছিলাম তো। হ্যাঁ। তার মানে কি, এক্সপেকটেশন ভ্যালুটা তখন, এক্সপেকটেশন ভ্যালু সেই সময় টাইম ডিপেন্ডেন্ট ছিল, টাইম ডিপেন্ডেন্ট এক্সপেকটেশন ভ্যালু ছিল, তাই জন্য ওভার এ লং পিরিয়ড অফ টাইম ওর ভ্যালু কিন্তু ক্যালকুলেট করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, বিকজ ওয়েভ ফাংশনটা ঠিক আর আগের মতো থাকছে না, তাই জন্য এক্সপেকটেশন ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট ইন কেস অফ স্টেশনারি স্টেটস লাইক দিস, ঠিক আছে, কি হচ্ছে, এক্সপেকটেশন ভ্যালুজ আর টাইম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমি আজকে মেজারমেন্ট করি, দুদিন বাদে করি, 4 দিন বাদে করি, ইট ডাজন্ট ম্যাটার, কারণ টাইমটা ম্যাটারই করছে না। কেন টাইমটা ম্যাটার করছে না? বলে এই এক্সপেকটেশন ভ্যালুটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তাই জন্য যখনই মেজার করি ও একটাই ভ্যালু, সেম ভ্যালু দেবে, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, ঠিক আছে। এইবারে এটার কারণও আছে, মানে আমি বলেছিলাম মনে আছে যে এক্সপেকটেশন ভ্যালু যখন করতে হবে তখন বারবার ওয়েভ ফাংশনটাকে ইনিশিয়াল স্টেটে ফেরাতে হবে, ঠিক আছে, মানে সেম ইনিশিয়াল স্টেট থেকে ধরে আমি এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করব প্রত্যেকটা, মানে আমি যদি খুব তাড়াতাড়ি পরপর কয়েকটা রিডিংও নিই তার মধ্যেও ভ্যারিয়েশন থাকবে, ঠিক আছে। However small the time variation is, there will be difference in the values of such expectation value measurements, ঠিক আছে। expectation value measurements এর ভ্যালু কিন্তু একটু হলেও, খুব হালকা হলেও ডিফার করতে পারবে, তার সেইগুলোর অ্যাভারেজ ভ্যালুটা আমি কনসিডার করব অ্যাজ এক্সপেকটেশন ভ্যালু, ঠিক আছে। রিপিটেড, মাল্টিপল রিপিটেড মেজারমেন্টস এট দ্য সেম টাইম, এই যে এই কথাটা, আর আরেকটা জিনিস বুঝিয়েছিলাম যে ওয়েভ ফাংশনটাকে সবসময় সেম ইনিশিয়াল স্টেট, মানে ইনিশিয়াল স্টেটটাও সেম রেখে তারপর মেজারমেন্টটা করতে হবে, ঠিক আছে। এই যে ওয়েভ ফাংশনটা তো টাইমের সঙ্গে ভ্যারি করে যায়, তারপর ওকে বারবার সেম স্টেটে এনে মেজারমেন্ট করতে হবে। এই যে সেম স্টেটে এনে মেজারমেন্ট করা, সেই সেম স্টেটে আনা, এই জিনিসটা কিন্তু স্টেশনারি স্টেটে আর থাকে না। কেন? বিকজ টাইমের কোনো ভ্যারিয়েশনই তো এর মধ্যে নেই, ও তো ভ্যারি করছেই না টাইমের সঙ্গে, ও সবসময় যেই স্টেটে ছিল সেই স্টেটেই রয়ে গেছে। তাহলে যখনই আমি এনার্জি মেজারমেন্টটা করব আমি একটাই ভ্যালু পাবো, ই, সেম ভ্যালু। শুধু ই কেন, যে কোনো এক্সপেকটেশন ভ্যালু, মানে যে কোনো ভেরিয়েবলের এক্সপেকটেশন ভ্যালু যদি মেজারমেন্ট করি সেম ভ্যালু পাবো। যেমন কিছুক্ষণ আগে দেখলাম মোমেন্টাম অপারেটরের যদি এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করি তাহলে কি পাবো, জিরো। ওটা কিন্তু সবসময় জিরো পাবো, কখনো অন্য কোনো ভ্যালু পাবো না, ঠিক আছে, বিকজ দোজ আর স্টেশনারি স্টেটস। টাইম ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এখন তার মানে বোঝা গেছে তো যে স্টেশনারি স্টেটসে কেন একটাই ভ্যালু আসছে সব সময়, অন্য ক্ষেত্রে কেন আসে না, ঠিক আছে, এই জিনিসটা। তো তার মানে আরেকটা জিনিস, এখানে একটা এনসেম্বল কনসেপ্ট ছিল, এনসেম্বল। আমি টাইম এভারেজটা দু রকম ভাবে নেওয়া যায় বলেছিলাম, মানে খুব তাড়াতাড়ি চারটে মেজারমেন্ট করলাম, করে এভারেজ নিলাম, এক জিনিস। আর সেম সিস্টেমের একই টাইমে একসঙ্গে, মানে সেম স্টেটের যদি 10 খানা কপি ধরে নিই, তাহলে সেম স্টেটে ওদের মেজারমেন্ট যদি করি, করে ওই ভ্যালুগুলো নিয়ে চারটের অ্যাভারেজ করলাম, এই দুভাবে টাইমের অ্যাভারেজ হয়, ঠিক আছে। তো এইটার মানে হচ্ছে আমি যদি এই সাই স্টেটটার আমি যদি একটা এনসেম্বল অফ স্টেটস ধরি, প্রত্যেকটা এনসেম্বলের
প্রত্যেকটা এনসেম্বল কিন্তু একই এনার্জি স্টেট ই তে থাকবে আর কি, স্টেশনারি স্টেট যদি হয়। এই সাই আরটা যদি স্টেশনারি স্টেট হয়, আর সাই আর এর যদি আমি একটা এনসেম্বল ধরি, মানে অনেকগুলো সাই আর সেম স্টেটের যদি আমি মেজারমেন্ট নিই, প্রত্যেকটা ভ্যালু কিন্তু ই আসবে। তাহলে প্রত্যেকটা ভ্যালু যদি ই আসে, চারটে ভ্যালু, তাহলে এভারেজ কত হবে? 4e, e প্লাস ই প্লাস ই প্লাস ই বাই 4 মানে ই। ব্যাপারটা এরকম, ঠিক আছে? তাহলে every member of the ensemble will actually share the same energy value E, ঠিক আছে? বেশ, এটা মুছে দিই এটা। সো এই জিনিসটা প্রমাণ করছে stationary states are states of definite energy E। তাহলে একটা স্টেশনারি স্টেট যদি থাকে, তার যখন আমি মেজারমেন্ট করব টোটাল এনার্জি, সব সময় ই পাবো। সো আমি বলতে পারি স্টেশনারি স্টেটস আর স্টেটস অফ ডেফিনাইট এনার্জি ই। তাহলে যদি সাই 1 সাই 2 সাই 3 সাই 4 এরকম যদি অনেকগুলো স্টেট থাকে যাদের এনার্জি হচ্ছে E1 E2 E3 E4, তাহলে ওই সাই 1 এর উপরে যদি আমি টোটাল এনার্জির অপারেটর বসিয়ে যদি আমি এক্সপেকটেশন ভ্যালু বার করি, যখনই বার করি না কেন আমি E1 ই পাবো। যদি সাই 2 তে সাই 2 এর উপরে টোটাল এনার্জি অপারেটর বা হ্যামিল্টনিয়ান অপারেটর দিয়ে অপারেট করে যদি আমি এক্সপেকটেশন ভ্যালু বার করি, সব সময় মানে যখনই করব E2 ভ্যালুটাই পাবো, ঠিক আছে, সাই 2 এর উপরে। তো প্রত্যেকটা হচ্ছে ডেফিনাইট এনার্জি স্টেট E1 E2 E3, তাই জন্য অ্যাকচুয়ালি ওদের সবাই হচ্ছে স্টেশনারি স্টেট। তো এটা হচ্ছে স্টেশনারি স্টেটস এর আরেকটা প্রপার্টি, স্টেশনারি স্টেটস আর স্টেটস অফ ডেফিনিট টোটাল এনার্জি ই, ঠিক আছে? আচ্ছা, কেউ যদি এখানে এই জিনিসটা একটা বই থেকেই পাওয়া, যদি h ক্যাপ স্কয়ার এর কেউ মেজারমেন্ট করে তাহলে কি হবে, মানে এইটা দেখি জাস্ট বোঝানো হয়েছে। এটা গ্রিফিথস এর বইতে এরকম একটা জিনিস লেখা আছে, এটার মানে হচ্ছে এরকম, h স্কয়ার, h ক্যাপ স্কয়ার এর যদি এক্সপেকটেশন ভ্যালু কেউ বার করে তাহলে কি পাবে এখান থেকে? ও আমি অন্য ইয়েতে লিখে দিচ্ছি। আচ্ছা, সাই স্টার আর h ক্যাপ স্কয়ার সাই আর ডিবি, এরকম একটা জিনিস পাবে। তো অ্যাকচুয়ালি এখান থেকে যেটা পাবে সেটা হচ্ছে এটা ম্যাথমেটিক্যাল, মানে আমি যেটা বোঝালাম এতক্ষণ ধরে যে এটা কেন টোটাল এনার্জি ইটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, এটা ফিজিক্যাল মিনিংটা আমি বুঝিয়ে দিয়েছি, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। ম্যাথমেটিক্যালটা কিভাবে বোঝাবে, যদি h স্কয়ার এর যদি আমি এক্সপেকটেশন ভ্যালু নিই, সো দিস ইজ বাউন্ড টু কাম অ্যাজ e স্কয়ার সাই স্টার সাই স্টার আর সাই dB, and this part is equals to 1 because a psi is actually normalized, তাই জন্য এটার ভ্যালু সব সময় e স্কয়ারই পাওয়া যাবে। তাহলে ম্যাথমেটিক্যালি ভ্যারিয়েন্স এর স্কয়ার এটা কি পাওয়া যায়, h এর স্কয়ার মাইনাস এটা স্কয়ার, কি পাবো 0 ফর স্টেশনারি স্টেটস। এটা গ্রিফিথের বইতে আছে, জাস্ট ওখানটা যদি কারোর বুঝতে অসুবিধা হয় এইজন্য বলে দিলাম, ঠিক আছে? যে h স্কয়ার e স্কয়ার এইটা, ঠিক আছে, যদি ভ্যারিয়েন্স ক্যালকুলেট করি তাহলে 0 পাবো। ভ্যারিয়েন্স ক্যালকুলেট মানে 0 পাবো কেন, 0 পাওয়ার মানে হচ্ছে এই যে ই, এই যে সাই স্টেটে যখনই আমি টোটাল এনার্জি ক্যালকুলেট করব এনার্জি ই পাবো। তার মানে ই এর কোনো স্প্রেড থাকবে না, কোনো ভ্যারিয়েন্স থাকবে না, ভ্যারি করবে না ভ্যালুটা একটু, যখনই ক্যালকুলেট করব ই পাবো। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি শো করার জন্য এই জিনিসটা বইতে দেওয়া আছে, ঠিক আছে? আর ফিজিক্যালি এক্সপ্লেন তো আমি করেই দিলাম, কাজে হয়ে গেল, জিনিসটা মিটে গেল। আচ্ছা, ঠিক আছে, এবারে আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এটা মুছে দিলাম, হ্যাঁ সবই মুছে দেওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে এইটা যদি সলিউশনস করি, সলিউশনস যদি করি, সলিউশন করে যদি আমি এরকম কিছু স্টেট পাই, এরকম পেতে পারি, ঠিক আছে? বিভিন্ন আইগেন ফাংশন দে আর অ্যাকচুয়ালি এরা করসপন্ড করে বিভিন্ন স্টেশনারি স্টেটের, এন্ড প্রত্যেকটা স্টেটের ডেফিনাইট
এনার্জি থাকবে E1 E2 En এরকম। হ্যাঁ, বোঝাই যাচ্ছে এটা কি লিখেছি না, এটা ইকুয়ালস টু হবে না, বিলংিং টু En। দিস স্টেট বিলংস টু দ্য দিস আইগেন ভ্যালু বিলংস টু দ্য স্টেট psi n, ঠিক আছে, এরকম বলতে হয়। এটা যদি সলিউশন হয়, যদি এতগুলো সলিউশন হয়, এটা শ্রোডিঙ্গার ইকুয়েশনের একটা বেসিক প্রপার্টি কি ছিল যখন শ্রোডিঙ্গার ইকুয়েশন বানিয়েছিলাম, দ্যাট a linear combination of all solutions is also a solution, ঠিক আছে, এটা এই জিনিসটা ছিল বাই প্রিন্সিপাল অফ কি, প্রিন্সিপাল অফ সুপারপজিশন প্রিন্সিপালকে স্যাটিসফাই করবে। প্রিন্সিপাল অফ সুপারপজিশন থেকে পাই যে যদি এতগুলো সলিউশন পাই তাহলে দেয়ার linear combination is also a solution of the problem, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমরা এখানে করার চেষ্টা করব, মানে জিনিসটাকে লেখার চেষ্টা করব এইভাবে। দেখ, এই স্টেটটা হচ্ছে psi1 E1, তাহলে অ্যাকচুয়াল psi1 xt স্টেটটা কত? এরকম দেখতে, ঠিক আছে। nth স্টেটটা কিরকম দেখতে? psi n xt, এরকম দেখতে। তাহলে একটা জেনারেল সলিউশন যদি বানাই psi xt, কিভাবে বানাবো? আমাকে কিছু কনস্ট্যান্ট চয়েস করতে হবে ফর সাম n cn psi n xt, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে this is the general solution of the Schrodinger equation for appropriate choice of constant cn, মানে cn গুলো এই প্রত্যেকটা স্টেটের আগে একটা করে কনস্ট্যান্ট বেরোবে। কনস্ট্যান্টটা কিভাবে বেরোবে সেটা পরে আসছি, কিন্তু কনস্ট্যান্ট গুলো যদি আমি বার করে ফেলতে পারি তাহলে এরকম একটা সামেশন দিয়ে আমি, this is actually nothing but a linear superposition, করলে যে একটা psi পাই, সেই psiটাও কিন্তু ওই অরিজিনাল শ্রোডিঙ্গার যে ইকুয়েশনটা তাকে স্যাটিসফাই করবে, মানে টাইম ডিপেন্ডেন্ট যে ইকুয়েশনটা তাকে এটা কিন্তু স্যাটিসফাই করবেই করবে, ঠিক আছে। দিস ইজ অ্যাকচুয়ালি কামিং ফ্রম দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন। বেশ, তো এইটাকে আরেকটু ইলাবোরেটলি এইভাবে লেখা যায়। লেখা যায়, তাই তো? হ্যাঁ স্যার। বেশ, এটা হচ্ছে, তাহলে কি বললাম, এটা হচ্ছে মোস্ট জেনারেল সলিউশন, এটা মোস্ট জেনারেল সলিউশন, ঠিক আছে। এইটা, আচ্ছা, এখানে একটা জিনিস দেখা ভালো, দেখ এই যে স্টেশনারি স্টেটস গুলো ছিল, আলাদা আলাদা স্টেশনারি স্টেটস, কারণ এই psi n xt এটাই কিন্তু একটা স্টেশনারি স্টেটস, ঠিক আছে। এই যে স্টেশনারি স্টেটস, এই স্টেশনারি স্টেট গুলোর যদি আমি প্রবাবিলিটি ডেনসিটি আলাদা আলাদা করে ক্যালকুলেট করি তাহলে ইট বিকামস টাইম কি ইন্ডিপেন্ডেন্ট, তাই না? প্রবাবিলিটি ডেনসিটি এই প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশনের জন্য কিন্তু প্রবাবিলিটি ডেনসিটিটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, কারণ টাইম প্রবাবিলিটি ডেনসিটি বার করলেই কিন্তু কি হবে, এই টাইম পার্টটা কিন্তু 1 হয়ে যাবে কেটে গিয়ে, ঠিক আছে। কিন্তু এই যে মোস্ট জেনারেল সলিউশনটা আছে, এইটা কিন্তু এই প্রপার্টিটা কি করে না, শেয়ার করে না, মানে এইখানে এই সাইটা যেটা মোস্ট জেনারেল সলিউশন, দ্যাট ইজ নট এ স্টেশনারি স্টেট, ঠিক আছে। দেখ বুঝতে পারছিস কিনা? স্যার আরেকবার বলুন। আমি বলছি যে এই প্রত্যেকটা তো এক একটা স্টেশনারি স্টেট, এই সাইন গুলো, তাই না? হ্যাঁ এগুলো তো হ্যাঁ স্টেশনারি স্টেট, তাই তো? হ্যাঁ। ওর যখন প্রবাবিলিটি ডেনসিটি বার করব ওই স্টেটে, প্রবাবিলিটি ডেনসিটিটা কত, আমি কি পাবো, কোনো টাইম ডিপেন্ডেন্স পাবো না। না। কিন্তু এই প্রপার্টিটা কিন্তু এই জেনারেল সলিউশনের নেই, মানে কেউ তোরা যেন এইটা না ভাবিস যে যেহেতু এইটা এই জেনারেল সলিউশনটা হচ্ছে লিনিয়ার সুপারপজিশন অফ অল স্টেশনারি স্টেটস,
তাই জন্য ইন জেনারেল এই জেনারেল সলিউশনটাও একটা স্টেশনারি স্টেট হবে, তার কোনো মানে কিন্তু নেই। কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। এইটা নিজে কিন্তু স্টেশনারি স্টেট না, মোস্ট জেনারেল সলিউশনটা স্টেশনারি স্টেট নয়, কিন্তু দিস ক্যান অ্যাকচুয়ালি বি রিটেন অ্যাজ এ লিনিয়ার সামেশন অফ স্টেশনারি স্টেটস। ঠিক আছে, এইটাই আমার বলার উদ্দেশ্য। আর মোস্ট জেনারেল সলিউশনটা স্টেশনারি স্টেট হয় না, অনেক সময়, বেশিরভাগ সময় হয় না। যাকে তা এইখানে আমরা জানি শ্রোডিঙ্গার ইকুয়েশনের ওই প্রপার্টিটাও আছে, মানে কি যে ওই যে বলেছিলাম না, হোয়াট ইজ ওয়াই দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন ইজ অ্যাকচুয়ালি ফার্স্ট অর্ডার ইন টাইম। তার কারণ টাইম টি ইকুয়ালস টু 0 পুট করলে আমি ওয়েভ ফাংশনটা টাইম টি ইকুয়ালস টু 0 ইনিশিয়াল কন্ডিশনে কি ছিল সেটা পেয়ে যাব। যদি টাইমের ভ্যালু একটা অন্য কিছু পুট করি, তখন সাই এর ভ্যালুটা বা সাইটা কিরকম হবে সেটা তখন পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমি সাই x0 এটাও বার করতে পারি। কি হবে, মানে এগুলো তোরা এই অপারেশন গুলো তোরা করতেই পারিস। ঠিক আছে, sin x0 হবে, দ্যাট ইজ এগেইন রিটেন অ্যাজ এই psi x0 টা, দিস ইজ দ্য মোস্ট জেনারেল সলিউশন xt। সেই টাইমটা যদি ইনিশিয়াল সলিউশন, ইনিশিয়াল মোস্ট জেনারেল সলিউশন যদি আমি এটাকে বলি, তাহলে এটা দেখতে এরকম হবে। এই টাইম পার্টটা থাকবে না, টাইম t ইকুয়ালস টু 0 বসে গেছে, তাই জন্য। হ্যাঁ, কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে আমাদের প্রবলেমে কি হবে, প্রবলেম মানে অঙ্কগুলো কিরকম ভাবে দেবে, অঙ্কগুলো এরকম দেবে, একটা পোটেনশিয়াল বলে দেবে v, ঠিক আছে, vr, vr পোটেনশিয়াল বলে দিল, আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করলাম। শ্রোডিঙ্গার কোন ইকুয়েশনটা সলভ করব? শ্রোডিঙ্গার টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনটা সলভ করব, বিকজ দ্যাট ইজ ইজিয়ার ইন সলভিং। করলে আমরা কি পাবো, কিছু সাই আর পাবো, সাই আর, মানে অনেকগুলো সাই আর আছে, ঠিক আছে, সাই 1 আর সাই 2 আর এরকম করে করে সাই আর এতগুলো পাবো। তাহলে আমরা এবার আন্ডার সাম পোটেনশিয়াল, এটা তো একটা অঙ্ক করছি, মানে একটা পোটেনশিয়াল দেওয়া আছে, সাই আর এর সঙ্গে সেই সাই আর গুলোর এনার্জি গুলোও পাবো, পেলাম। এবারে সাই এন, এগুলো কি পাবো, সাই 1 e to the power minus e1 ent by h cross, psi n e to the power psi n rt, এটা হয়ে যাবে psi n r into e to the power minus ent by h cross, এরকম দেখতে হয়ে যাবে। তাহলে আমার আমার চাই কি, আমার চাই হচ্ছে মোস্ট জেনারেল সলিউশনটা, কিছু জাস্ট cn টা বার করে psi n rt দিয়ে এরকম করে psi rt বার করব, মানে মোস্ট জেনারেল সলিউশনটা এইভাবে বার করে আমার কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা অঙ্ক দিলে করব। যাক, আচ্ছা তোরা দেখ তো এটা পারিস কিনা, সহজই, কিছু না। এটা একটা অঙ্কের মতো আছে, ঠিক আছে, সেটা হচ্ছে যদি এরকম থাকে, সাই x0 টা যদি দেওয়া থাকে c1 psi1 x প্লাস c2 psi2 x, ঠিক আছে, এই psi1 এর এনার্জি হচ্ছে e1 আর psi2 এর এনার্জি হচ্ছে e2, তাহলে psi x0 মড স্কয়ারটা বার কর কি হবে। ঠিক আছে, এটা অনলি ধরে নেওয়া হচ্ছে psi এর মধ্যে, মানে মোস্ট জেনারেল সলিউশন ইজ এ সুপারপজিশন অফ জাস্ট টু অফ দা স্টেশনারি স্টেটস। ঠিক আছে, দুটো স্টেশনারি স্টেটস এর মধ্যে রয়েছে। তাহলে এইটা বার কর তো, দেখ তো কি আসে। psi হ্যাঁ psi xt স্কয়ার বার ডাইরেক্ট, x0 স্কয়ার আর বার করতে হবে না, x0 স্কয়ারে বার করতে পারিস,
মানে এক্স জিরো স্কোয়ার বার করতে পারিস। এখানে এটা বার করার পর টাইম টি ইকুয়ালস টু জিরো পুট করে দেখা যে এই দুটো সেম সেম। অঙ্কটা বোঝা গেছে তো? এটা দেখ তো করা গেল কিনা। স্যার ফার্স্ট এরটা কিরকম আসবে ওই এক্স কমা থিটা? কেমন আসবে তা তো করতে হবে। আহ, এই তো দেখ এইটা হচ্ছে সাই এক্স জিরো, ঠিক আছে? হুম। তাহলে সাই এক্স টি টা কি করে বানাবো? কিছুই না, সি ওয়ান, সাই ওয়ানটা জানি এনার্জি ই ওয়ান। তাহলে ওর টাইম ডিপেন্ডেন্সটা কিরকম হয়? সাই ওয়ান এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই ই ওয়ান টি বাই এইচ প্লাস, এটা বসিয়ে দিলেই এটা সাই এক্স টি হয়ে গেল, তাই তো? হ্যাঁ, প্লাস সি টু, সাই টু টাও ওরকম বার কর, ওরকম ভাবেই। টি বাই এইচ প্লাস। এবারে এই সাই স্টার সাই কর করলে কি আসবে? চারটে টার্ম আসবে, বোঝাই হ্যাঁ। যাচ্ছে। হুম। একটা কম্বাইন টার্ম আসবে সাই ওয়ান সাই টু, দুটো দুটো কম্বাইন টার্ম আসবে। আর আর একটা এটা ইনটু এটাই, এটা ইনটু এটা স্টার, আর আরেকটা আসবে এটা ইনটু এটা স্টার। এটা ইনটু এটা স্টার করলে কি পাওয়া যায়? c1 স্কয়ার। যদি c1 c2 কে রিয়েল ধরে নিই, আচ্ছা c1 c2 কে রিয়েল ধরবো এখানে, ঠিক আছে, ফর সিম্পলিসিটি, আর কিছু না। ইন জেনারেল নট রিয়েল, ঠিক আছে, ইন জেনারেল কিন্তু কমপ্লেক্স, বাট এখানে আমরা রিয়েল ধরে নিচ্ছি। তাই c1 c2 এটা ইনটু এটা স্টার্ট করলে মড সাই1 স্কয়ার এরকম একটা জিনিস পাবো, ঠিক আছে। মড সাই1 এক্স, এটা এক্স এরই শুধু ফাংশন, প্লাস এই পার্টটা কেটে যাবে, তাহলে c2 স্কয়ার মড সাই2 স্কয়ার। তারপরের পার্টটা কি পাওয়া যাবে দেখতো? স্যার এটা কমপ্লেক্স ভাবে মানে পাবো, ওইটা 2c1 c2 ফ্যাক্টর দিয়ে ওরকম একটা আসবে বোধহয়। হ্যাঁ মানে আমরা এটা করছি না বলে এরকম হচ্ছে। হ্যাঁ এরকম একটা আছে। তো এবার যদি মাল্টিপ্লাই করি বোঝা যাবে যে কি আসবে।
সাই স্টার সাই, তাহলে এই ক্রস টার্ম মাল্টিপ্লিকেশন যদি আসে তাহলে C1 C2 একটা আসছে, হ্যাঁ, সাই 1 স্টার সাই 2 একটা আসছে, আর এইটা কি আসবে এই দুটো মাল্টিপ্লাই করলে e টু দি পাওয়ার i মাইনাস i E1 E2 এরকম একটা টার্ম আসবে কিনা, e2 মাইনাস e1 আসবে না এই দুটো মাল্টিপ্লাই করলে, হুম। আমি একটা মাইনাস কমন নিয়ে নিলাম, হ্যাঁ, হ্যাঁ। আর এই দুটো যদি মাল্টিপ্লাই করি কি আসবে C1 C2 সাই 1 সাই 2 স্টার ইনটু e টু দি পাওয়ার কি পাবো i e2 মাইনাস e1 t বাই h ক্রস, তাই তো, এটা পাবো। দেখ ক্যালকুলেশনটা করে নিলে তাহলে বোঝা যাবে। হচ্ছে, এসছে, হ্যাঁ স্যার এরকম আসছে। হ্যাঁ স্যার আসছে তো। এসে গেছে, আর বেশি কিছু করার সেরকম প্রয়োজন নেই, মানে এটাকেই সাই এক্স টি স্কোয়ার বলতে পারি, ইজ ইকুয়ালস টু এটা কি আসবে এই জিনিসটাকে সাই 1 স্টার সাই 2 আর সাই 1 সাই 2 স্টার এই দুটোকে কিভাবে লেখা যায়, টাইম ফ্যাক্টরটা তো একই রকম নয়, তাই তো, বেশ ঠিক আছে, কোনো ব্যাপার না, সাই 1 স্টার সাই 2 স্যার টাইম ফ্যাক্টরটা যদি একরকম হতো তাহলে ওই আমরা তো জানি সাই 1 ইকুয়ালস টু সাই 1 স্টার হতো, ওরকম করে 2C1 C2 করে করে দেওয়া যেত, হ্যাঁ ঠিক, তাই না? হুম। একদম, তাহলে ওটা কমন হতো আর কি, বুঝতে পারলি, এরকম একটা জিনিস, মানে এটার সঙ্গে টাইম ফ্যাক্টরটা থেকে যাচ্ছে আর কি, তাই না, তো হ্যাঁ টাইম অসুবিধা, ফ্যাক্টরটা আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ কিন্তু একটা ব্যাপার আছে সেটা হচ্ছে সাই, এটা মানে বাড়তি লিখে লাভ নেই, যা লেখা আছে তা লেখাই থাক, যদি এখানে t ইকুয়ালস টু 0 নিই তাহলে কি হবে, t ইকুয়ালস টু 0 নিলে দেখ এই পার্টটা আর থাকছে না, সবগুলো থাকছে না। হুম। তখন এইটা কিন্তু এই সাই এক্স 0 করলে এইটারই যদি আমি স্টার করে যেটা আসি তার সঙ্গে সেম হয়ে যাবে, বোঝা যাচ্ছে কি সেটা, মানে if t equals to 0 then psi star xt whole square is equals to psi star x0 whole square, মানে এই প্রপার্টিটা যে ছিল না যে if psi is normalized at t equals to 0 it remains normalized at t equals to t, এটা কিন্তু এখান থেকেই আবার প্রমাণ হচ্ছে, ঠিক আছে, বেশ ভালো কথা। আচ্ছা এইখানে মানে এইটা এটা ওয়ান ডাইমেনশনে করেছি, ভালো কথা, এই যে সাই গুলো
সাই 1 এক্স বা সাই 2 এক্স, ঠিক আছে? এই যে এই জিনিসটা, এর যে স্টার গুলো মানে সাই 1 স্টার এক্স, সাই 2 স্টার এক্স, ঠিক আছে? স্টেশনারি স্টেট সলিউশনে টাইম ডিপেন্ডেন্সটা যদি কেটেও যায়, তাও তো এই দুটোকে সাই 1 স্টার আর সাই 2 স্টার এক্স, এই দুটোকে সেম নেওয়া যায় কি সেটা আমরা দেখব। কি বললাম বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, একটু আগে যেটা আমি বলছিলাম সেটা ঠিক কিনা? হ্যাঁ, বাট ইন জেনারেল কেউ যদি না জানে সে কিন্তু এই জিনিসটা ধরতে পারবে না। ক্লিয়ার? এটা কিন্তু ধরতে পারবে না যে সাই 1 এক্স ইকুয়ালস টু সাই স্টার 1 এক্স, সাই 1 স্টার এক্স। এটা কিন্তু ইন জেনারেল ধরতে পারবে না। ধরতে পারবে কখন? ইফ হি হ্যাজ ডান এ পার্টিকুলার প্রবলেম। ঠিক আছে? যদি একটা পার্টিকুলার প্রবলেম দেয় যে যেখানে সাই 1 এক্সটা এমন একটা জিনিস এলো, সেখানে কমপ্লেক্স কনজুগেটটা নিলেও সেই কমপ্লেক্স কনজুগেটটা কিন্তু এর সঙ্গে ইকুয়ালি হচ্ছে, সেই ক্ষেত্রে এখানে এই যে এই পার্টটা এটাকে কমন নেওয়া যেতে পারে। ঠিক আছে? যদি সেটা বলে দেয়, তখন সেটা করলে আন্ডার দ্যাট কন্ডিশন আমরা এইটাকে দেখিয়ে দিতে পারবো অন্য একটা ফর্মে। মানে দিস ইজ, কিন্তু এটা ওভারঅল এখান থেকেও দেখাতে পারি যে দেখ এই যে ই টু দি পাওয়ার আই ফ্যাক্টর যেখানেই থাকে, ই টু দি পাওয়ার আই ফ্যাক্টর এটা কি? এটা হচ্ছে একটা অসিলেটরি ফ্যাক্টর। তার মানে এটা এই জিনিসগুলোকে সবসময় cos থিটা প্লাস আই sin থিটা এরকম ফর্মে লেখা যেতে পারে। তার মানে এইখানে যদি cos থিটা প্লাস আই sin থিটা ফর্মে এই দুটোকে লিখে দিই, তার মানে কি? মানে এই যে এই প্রবাবিলিটি ডেনসিটিটা কিন্তু এইখানে টাইম ভেরিয়েশন নেই, এখানে টাইম ভেরিয়েশন নেই, বাট এখানে কিন্তু একটা টাইম ভেরিয়েশন থেকে যাবে। এবং প্রবাবিলিটির যে চেঞ্জটা সেটা টাইমের সঙ্গে চেঞ্জ করবে, বিকজ দিস ইজ দ্য মোস্ট জেনারেল সলিউশন। ঠিক আছে? এইটা এটা হচ্ছে মোস্ট জেনারেল সলিউশন সাই এক্সটি গুলো। মোস্ট জেনারেল সলিউশনটা যে টাইম ডিপেন্ডেন্ট সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে যে যদি আমি দুটো স্টেট নিয়েও করি তাহলে কিন্তু আমার এখানে দুটো অসিলেটরি পার্ট আসছে, এবং সবথেকে বড় কথা এগুলো সাইনুসয়েডাল অসিলেশন। ঠিক আছে? মানে আমি যদি দুটো এরকম নিয়ে করি তাহলে প্রবাবিলিটি ডেনসিটিটা কিভাবে অসিলেট করবে না, যে কোনো ভাবে ইচ্ছা অসিলেট করতে পারবে না, ও কিন্তু সাইনুসয়েডালি অসিলেট করবে। ঠিক আছে? প্রবাবিলিটি ডেনসিটিটা, এবং সেটা কিভাবে করে সেটা আমাদের বুদ্ধির বাইরে আর কি। মানে সেটা আর ভিজুয়ালাইজ আমরা করতে পারবো না যে প্রবাবিলিটি ডেনসিটি তার আবার টাইমের ভেরিয়েশন সাইনুসয়েডাল হচ্ছে, সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না যে সেটা কিরকম ভিজুয়ালাইজ করা, সেটা যাবে না। যাই হোক, এরকম একটা ছোট কনসিডারেশন হলো, মুছে দিই। এবারে কি করব? এবারে এবারে অ্যাপ্লিকেশন। তাহলে আজকে আমরা যেটা করলাম, শ্রোডিঙ্গার টাইম ডিপেন্ডেন্ট থেকে টাইম ইন্ডিপেন্ডেন্টে এলাম। এবার স্টেশনারি স্টেট সলিউশনের যা প্রপার্টি ছিল সেগুলো একটু ডিসকাস করে নিলাম, ওর চেয়ে বেশি কিছু এর মধ্যে নেই। হ্যাঁ, এইবারে অ্যাপ্লিকেশনসে আসছি। অ্যাপ্লিকেশনসে যেটা ফার্স্টে আসে, আরে এক সেকেন্ড আমি একটুখানি জল খেয়ে নিই, গলা শুকিয়ে যাচ্ছে। আসছি আমি।
ডার্ক হয়ে যাচ্ছে। একটা পার্ট তো আর কি করাবো। আর আসছে ইনফিনিট স্কোয়ার ওয়েভ। ইনফিনিট স্কোয়ার ওয়েভ কাকে বলে? এটা একটা প্রবলেম, একটা সিচুয়েশন। শ্রোডিঙ্গার ইকুয়েশন আমরা কি করি? শ্রোডিঙ্গার ইকুয়েশন এরকম দেখতে, টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনটা এরকম দেখতে। প্রবলেম যেগুলো দেবে ভি গুলো বলে দেবে, আর বাউন্ডারি কন্ডিশন থাকবে, আমাদেরকে সাই বার করতে হবে আর ই বার করতে হবে। দিস ইজ দ্য প্রবলেম, আর কিছু না। আজকাল উল্টো প্রবলেম নিয়েও কাজ হচ্ছে থিওরিটিক্যাল সায়েন্সে, যে সাই দেওয়া আছে তাহলে ভিটা বার করব। এরকম একটা উল্টো জিনিস আজকাল হচ্ছে, কাজটা হচ্ছে। আচ্ছা, যদি এরকম একটা ওয়ান ডাইমেনশনালি করব, এটা ওয়ান ডাইমেনশনাল 1D প্রবলেম, ঠিক আছে? ওয়ান ডাইমেনশনাল যদি করি তাহলে সিচুয়েশনটা হচ্ছে এরকম, এটা x = 0, এটা x = a। এই প্রবলেমটা দুভাবে আসে, ঠিক আছে? আমি দুটোই আলাদা আলাদা ভাবে করব। এটা হচ্ছে vx, ঠিক আছে? vx tends to infinity, এটাও tends to infinity, ঠিক আছে? তাহলে আমার টোটাল যে ওয়ান ডাইমেনশনাল স্পেসটা রয়েছে এটা তো 1D প্রবলেম, সো আওয়ার স্পেস ইজ অ্যাকচুয়ালি ওয়ান ডাইমেনশনাল এখানে, ঠিক আছে? সো স্পেসটা যদি ওয়ান ডাইমেনশনাল হয় তাহলে আমার ইনফিনিট পোটেনশিয়াল ওয়েল, এটা ওয়েল কেন বলা হয়? এটা কুয়োর মতো, যে এর মধ্যে ঢুকলে তার দুটো সাইডে দুটো ওয়াল আছে। কিসের ওয়াল? ওয়েলে ব্রিক ওয়াল থাকে, এটা হচ্ছে পোটেনশিয়াল ওয়াল, ঠিক আছে? পোটেনশিয়াল ওয়াল আছে দুটো সাইডে, তার পোটেনশিয়াল ওয়াল দিয়ে এইটুকু পোরশন এক্স অ্যাক্সিসে ঘেরা রয়েছে দুটো পোটেনশিয়াল ওয়াল দিয়ে, এবং এইখানে x = 0 আর x = a তে পোটেনশিয়ালটা ইনফাইনাইট হয়ে গেছে। পোটেনশিয়াল এনার্জি বা পোটেনশিয়ালটা ইনফাইনাইট হয়ে গেছে, না পোটেনশিয়াল এনার্জি না, পোটেনশিয়ালটা ইনফাইনাইট হয়ে গেছে। পোটেনশিয়ালটা যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে এটা বোঝা যাচ্ছে যে পোটেনশিয়াল যেখানে ইনফাইনাইট, এখানে কিন্তু টোটালটা এরকম, মানে এইটুকু জায়গার বাইরে পোটেনশিয়ালটা পুরো ইনফাইনাইট, ঠিক আছে? তো পোটেনশিয়াল যেখানে ইনফাইনাইট সেখানে কিন্তু পার্টিকেল থাকতে পারবে না। পার্টিকেলকে থাকার জন্য বা ওর মোশন করার জন্য কিন্তু পোটেনশিয়াল ইনফাইনাইট হলে চলবে না, মানে ও তার মানে এইখান থেকে এইটুকু জায়গার মধ্যে কোথাও একটা থাকবে, ঠিক আছে? কোথাও একটা থাকবে। আমাদের কি বার করতে হবে? আমাদেরকে শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করতে হবে ফর দিস গিভেন পোটেনশিয়াল, করে পার্টিকেলের ওয়েভ ফাংশন আর এনার্জি ভ্যালুস বার করতে হবে। বার করার পরে আমরা এক্সপেকটেশন ভ্যালু বার করতে পারি, যে পার্টিকেলটা কোথায় আছে। তো এক্সপেকটেশন ভ্যালু অফ x বার করলাম, ঠিক আছে? বা ওর মোমেন্টাম কত, এক্সপেকটেশন ভ্যালু বার করে দেখতে পারিস মোমেন্টাম কত, ঠিক আছে? এইগুলো আমাদের কাজ আছে, আমরা করতে পারি। ভালো করে দেখ প্রবলেম ইনফিনিট স্কোয়ার ওয়েলের। আচ্ছা, কিছু কিছু বইতে ওয়েলটাকে এরকম ধরে, হ্যাঁ আমি এটা বলেই দিই, কিছু কিছু বইতে দুটো দুটো ট্রিটমেন্ট কিন্তু আলাদা, দুটো রেজাল্টও আলাদা। এবার তোদেরকে দুটোই করতে হবে, কারণ যখন অঙ্ক দেবে ফর্মুলাগুলোর মধ্যে হালকা একটু চেঞ্জ থাকে, ঠিক আছে? যখন অঙ্ক দেবে তখন নিশ্চয়ই তুই ডেরাইভ করে আবার অঙ্কটা করবি না, তাই জন্য তোর কিন্তু দুটো ফর্মুলাই জানতে হবে, দুভাবেই, ঠিক আছে? তো কিছু কিছু বইতে এরকম থাকে পোটেনশিয়াল ওয়েলটা, ভালো করে দেখে নিস। মানে এই দুটো সাইড ইনফিনিটিতে চলে গেছে, vx টা ইকুয়ালস টু ইনফিনিটি, vx ইকুয়ালস টু ইনফিনিটি, ইনফিনিটিতে উঠে গেছে। একটা এইখানে 0 ধরে নিচ্ছে, এখানে x ধরে নিচ্ছে। আরেকটা প্রবলেমে এই ওয়েলের মাঝখানটা x ইকুয়ালস টু 0 ধরে, এটাকে -a ধরে, এটাকে +a ধরে, এটা x অ্যাক্সিস। এই দুটো কনফিগারেশন হয় এই ইনফিনিট পোটেনশিয়াল ওয়েলের। এবার
কোনটা দিয়ে তোদের অঙ্ক দেবে জানিস না, কারণ সিলেবাসে শুধু লেখা আছে ইনফিনিট পোটেনশিয়াল ওয়েল। দ্যাটস ওয়াই দুটোই আমরা করে নেব। ঠিক আছে, ফার্স্টে এইটা করব। দিস ইজ ইজিয়ার, এটা একটু হলেও ইজিয়ার আমার মনে হয়, যদিও দুটো একই জিনিস, কিন্তু এটা করা ভালো, মানে একটু ইজিয়ার, তাই জন্য আমি আজকে এটাই করছি। তা এটা এটা রেখে দিই, এটা পরের দিন না হয় দেখা যায়। তাহলে এটাকে ডিফাইন করে এরকম ভাবে, vx equals to 0 when 0 less than x less than a। ঠিক আছে, মানে এই রিজিয়নটা বোঝালো, এই রিজিয়নে vx 0 আর equals to infinity for mod x কি বলবো, for x less than 0 and x greater than a। হ্যাঁ, এরকম ভাবে জিনিসটা ডিফাইন করা যায়। ঠিক আছে, এখানে আদারওয়াইজও লিখে দিতে পারতাম, মানে এইটুকু জানায় পোটেনশিয়ালের ভ্যালু 0। তাহলে এবার আমাকে বাউন্ডারি কন্ডিশন ভাবতে হবে। বাউন্ডারি কন্ডিশন কার উপরে? বাউন্ডারি কন্ডিশন সাই অফ সাই, বাউন্ডারি কন্ডিশন অন সাই কি হবে? দেখ, পার্টিকেল x ইকুয়ালস টু 0 থেকে a এর মধ্যেই থাকবে, তার বাইরে কোথাও থাকতে পারবে না, তাই তো? ইভেন পার্টিকেল কিন্তু x ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু a এই দুটো পোরশনেও থাকতে পারবে না। যদি থাকতে পারতো না ওখানে, তাহলে আমি এখানে গ্রেটার লেস দ্যান ইকুয়ালস টু আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু এরকম সাইন ইউজ করতাম, কিন্তু আমি এই ইকুয়াল সাইনটা এখানে রাখিনি। তার কারণ কেন? কারণ x ইকুয়ালস টু a তে পোটেনশিয়াল ইনফাইনাইট, সো পার্টিকেল ওখানে দাঁড়াতেই পারবে না, মানে থাকতে পারবে না, পার্টিকেলের এক্সিস্টেন্স নেই, ওর ওয়েভ ফাংশনের এক্সিস্টেন্স নেই। আর এইখানটা পার্টিকেলের এক্সিস্টেন্স নেই মানে কিন্তু ওয়েভ ফাংশনের এক্সিস্টেন্স নেই, বিকজ ওয়েভ ফাংশনটা কার? ওয়েভ ফাংশনটা পার্টিকেলের, মানে ওটা একটা পার্টিকেলের ওয়েভটাকে মানে বোঝাচ্ছে আর কি। তো পার্টিকেলটা এখানে থাকতে পারবে না, ওয়েভ ফাংশন সেখানে 0, এরকম আর কি ব্যাপার। সো আমরা এটা বলতে পারি যে সাই x ইকুয়াল টু 0 at x ইকুয়াল টু 0 and x ইকুয়ালস টু a। তাহলে কি পেলাম? তাহলে দেখ, দুটো ইকুয়েশন আমি এখান থেকে পেয়ে গেছি। আরেকটা হচ্ছে আমার এই অরিজিনাল শ্রোডিঙ্গার ইকুয়েশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনটা রয়েছে, তো সেখান থেকে আমি সাই আর ই বার করি। খুব সহজ জিনিস, কিছুই না। এইটা ডেল অপারেটর দেয়া আছে, আমি ওয়ান ডাইমেনশনাল প্রবলেম ধরছি, তাহলে এইটা কি হয়ে যাবে? ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার। ঠিক আছে, এরকম একটা জিনিস হয়ে যাবে। সো এই রিজিয়নটাকে আমি ধরতে পারি কি 0 লেস দ্যান x লেস দ্যান a। এই রিজিয়নে শ্রোডিঙ্গার ইকুয়েশন কি হবে? মাইনাস h কাট স্কয়ার বাই 2m। এটা খুব সহজ জিনিস। আচ্ছা, psi is a function of x only, psi is a function of x only because we are solving time independent equation, Schrodinger's time independent equation. Why? Because দেখো potential vx এখানে টাইম ভ্যারিয়েশন নেই, পোটেনশিয়ালের টাইম ভ্যারিয়েশন নেই, পোটেনশিয়াল vx আছে। ঠিক আছে, তাই জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন যদি করি, তাহলে ডেল ডেল স্কয়ার এটাকে আমি d স্কয়ার psi x লিখে দিতে পারি বাই dx স্কয়ার, এরকম লিখতে পারি। ভিটা তো 0, এই রিজিয়নে কি? এই রিজিয়নে vx ইকুয়াল টু 0 বাই দিস কন্ডিশন, vx ইকুয়াল টু 0, তাহলে ভিটা 0, তাহলে এখানে আর কিছু থাকবে না, ইজ ইকুয়ালস টু e psi x। ঠিক আছে, এরকম। তো এই ইকুয়েশনটাকে যদি একটু সাজিয়ে লিখি, এটা আমাদের চেনা ইকুয়েশন, সেটা হচ্ছে d2x dt2 dx স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 2me বাই h কাট স্কয়ার psi x। এটা খুব আমাদের চেনা ইকুয়েশন, তাই তো? একদম। হ্যাঁ স্যার। এটা হচ্ছে d স্কয়ার psi x dx স্কয়ার প্লাস k স্কয়ার psi x ইকুয়াল টু 0। এটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, সো ইটস সলিউশন ইজ নোন। ঠিক আছে, এই জায়গাটা মুছে দিচ্ছি, দরকার নেই আর এখন আপাতত। তাহলে এটার সলিউশন কি হবে? psi x এর সলিউশন হবে a sin kx plus b cos kx। ঠিক আছে, এরকম একটা সলিউশন হবে। এই আমাদের এই শ্রোডিঙ্গার ইকুয়েশনটা এরকম একটা ফর্ম নিল, চেনাশোনা একটা ইকুয়েশনে, সবসময় যে নেবে তার কোনো মানে নেই, বোঝাই যাচ্ছে। তো এটাকে আমরা এরকম লিখতে পারি। নাও ফর দ্য বাউন্ডারি কন্ডিশনস। বাউন্ডারি কন্ডিশনস কি?
psi x equal to 0 is equal to 0, এটা হচ্ছে নাম্বার 1 বাউন্ডারি কন্ডিশন। এক নম্বর বাউন্ডারি কন্ডিশন এটা, এটা 2 নম্বর বাউন্ডারি কন্ডিশন। দুটো বাউন্ডারি কন্ডিশন আছে। So 0 equals to a sin 0 plus b cos 0. This implies কি b equal to 0। এটা সবাই বোঝে তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা সবাই বোঝে। সিম্পল, b equals to 0, cos 0 1 নয়, এটাকে 0 হতে গেলে sin 0টা যেহেতু 0, এটা পুরোটাকে 0 করছে, আর এখানে cos 0 0 নয়, তাই b equals to 0 ধরতে হচ্ছে। তার জন্য আমার সলিউশন কিরকম ফর্ম নিচ্ছে, psi x টা কিরকম ফর্ম নিচ্ছে, a sin kx। psi x টা এই ফর্মের হয়ে গেল, একটা কনস্ট্যান্ট বেরিয়ে চলে গেল এখান থেকে। আর k এর ভ্যালুটা কি ছিল, k স্কয়ার ইকুয়ালস টু, এই আমি তো মুছে দিলাম, -2me/h²। হ্যাঁ মাইনাসটা না ধরলেও হবে। 2me/h², ঠিক আছে, এটা k এর ভ্যালু এইখানে। নাও সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন, psi a equal to 0, x equals to a, তাহলে 0 equals to a sin ka, তাই তো? this implies a তো 0 নিতে পারবো না, a কে 0 নিতে পারলে, a যদি 0 নিয়ে নি তাহলে তো এটা ট্রিভিয়াল সলিউশন সব সময় হয়ে যাবে। a আর b 0 হওয়া মানে কি, মানে psi সব সময় 0, তো psi তো আর সব সময় 0 না, কিছু কিছু সময় psi 0। তাই জন্য এখানে a কে আর 0 নিতে পারবো না, because that will give us the trivial solution and that is not interesting, অত ইন্টারেস্টিং এর ব্যাপার নেই তাতে। তো sin ka equals to 0, তাহলে sin ka equals to 0 মানে ka equals to কত, sin n π মানে n π। n equals to 1 2 3 4 ডট ডট। আচ্ছা n equals to 0 টাও কিন্তু এখানে অ্যাডমিসিবল হতে পারে। যদি n equals to 0 লিখি তাহলেও ব্যাপারটা সেম, মানে তাহলে তো পুরো সাইনটাই 0 হয়ে যাবে, এরকম একটা জিনিস। তো sin n equals to 0 টা আমাদের এখানে ধরে কোনো রকম লাভ নেই আর কি, ওটাও একটা ট্রিভিয়াল সলিউশনই দেবে। তো তাই জন্য তাহলে k এর ভ্যালুটা, k k জিনিসটার ভ্যালুটা আমি এখান থেকেই পেয়ে যাচ্ছি, তাই তো? হ্যাঁ n π/a। n পাই বাই a, তাহলে এনার্জির ভ্যালুটা আমি এখান থেকে কি করে পাবো, e h কাট স্কয়ার k স্কয়ার বাই 2m। কত ভালো দেখ, এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা যে এলো, এটা কি দিচ্ছে, এনার্জি ইকুয়ালস টু h কাট স্কয়ার k স্কয়ার বাই 2m, মানে কি p স্কয়ার বাই 2m। p²/2m। সিম্পল, মানে ডি ব্রগলি রিলেশনকে স্যাটিসফাই করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে? ওই যে ফর এ ফ্রি পার্টিকেল, ফর এ ফ্রি পার্টিকেল ইনসাইড দিস ওয়েল, পার্টিকেলটা কিন্তু ফ্রিলি মুভ করতে পারে, ঠিক আছে? ওর একটা কাইনেটিক এনার্জি আছে, কাইনেটিক এনার্জি ছাড়া আর কি হবে, কারণ এখানে তো পোটেনশিয়াল এনার্জিটা 0, তাই না? তো তাই জন্য h কাট স্কয়ার k স্কয়ার বাই 2m এই ফর্মেই আসছে, বেশ। আর p ইকুয়ালস টু h কাট k, তাই জন্য ওখানে ডি ব্রগলি রিলেশন লুকিয়ে আছে। যাই হোক, এখানে বসিয়ে দিই, আর কিছু আমাদের কাজ নেই। h স্কয়ার স্কয়ার বাই 2m, এটা সিম্পল একটা প্রবলেম, k স্কয়ার করলে n স্কয়ার পাই স্কয়ার বাই a স্কয়ার পাই, ঠিক আছে? তাহলে এনার্জি En সেটা কত পাই, সেটা হচ্ছে n স্কয়ার, এই রিলেশনগুলো মনে রাখতে হবে, 2m a স্কয়ার, ঠিক আছে? যখন ইনফাইনাইট স্কয়ার ওয়েল এই কনফিগারেশন দেবে তখন দিস ইজ দা এনার্জি, এনার্জি লেভেল গুলো এরকম হবে। খুব ভালো করে দেখলে দেখবি এখানে n টা 1 2 3, তার মানে কি এনার্জি গুলো ডিসক্রিট, এনার্জি গুলো ডিসক্রিট, মানে পার্টিকেলের সব রকম এনার্জি কিন্তু এখানে পসিবল হবে না, ঠিক আছে? পার্টিকেলের এই কিছু কিছু এনার্জি থাকবে, এবং পার্টিকেলটা এই দুটো ওয়ালের মধ্যে বাউন্ড হয়ে পড়ে আছে। আমরা ধরবো পার্টিকেলটা বাউন্ড স্টেটে আছে, বাউন্ড স্টেটে মানে এই স্টেটটা ছেড়ে কিন্তু পার্টিকেলটা কোনো অন্য স্টেটে চলে যেতে পারবে না, কারণ ওকে ইনফিনিট ওয়াল দিয়ে দু সাইডে বদ্ধ করে রাখা আছে, ঠিক আছে? সো একটা স্টেটেই পার্টিকেলটা থেকে যাবে এই স্টেটে, এবং সেই বাউন্ড স্টেটের এনার্জি লেভেল গুলো কিন্তু এরকম ডিসক্রিট লেভেলস আসছে, ঠিক আছে? সব রকম এনার্জিও নিতে পারবে না,
কিছু কিছু এনার্জিও নিতে পারবে যেগুলো n ইকুয়ালস টু 1 2 3 এসব দিয়ে ডিক্টেটেড আগে থেকে প্রিডিক্টেটেড এনার্জি। তো ওয়েভ ফাংশনটা কিরকম দেখতে হবে, সাই এক্সটা কিরকম দেখতে হবে, a sin kx এরকম। এটাকে আমি লিখতে পারি a sin k মানে n পাই বাই a, এটা হচ্ছে ওয়েভ ফাংশন। এবার ওয়েভ ফাংশনটাকে নরমালাইজ কর, নরমালাইজ করলে কি আসবে, 1 ইকুয়ালস টু যদি এটা লিখি সাই স্টার x সাই x dx, এখান থেকে a এর ভ্যালু আমাকে বার করতে হবে। a এর ভ্যালু যদি বার করি এই কন্ডিশন থেকে আমি পাবো, এটা কি মুখস্থ লিখে দেবো এতবার করেছি মুখস্থ হয়ে গেছে, করার দরকার নেই। a এর ভ্যালু কত পাওয়া যায়, √2/a এরকম একটা জিনিস পাওয়া যায়। এটা কি তোরা করেছিস না করে দেখবি কোনটা, ঠিক এরমই তো আসবে স্যার, হ্যাঁ করে আসবে দেখবো, এরকম। এটা একবার তো করে দেখবো। মানে করে দেখতে পারিস, ঠিক আছে, মানে হ্যাঁ 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 √2/a আসবে। তাহলে সাই এক্সটা আমি এখান থেকে এগুলো আর মুছে দিতে পারি, আর কোনো এগুলো দরকার হবে না। তো সাই এক্সটা আমার এরকম দেখতে হবে, এটা আর ক্যালকুলেট করে লাভ নেই। সো দিস ইজ সাই আর দিস ইজ ইটস এনার্জি, ঠিক আছে। আচ্ছা n ইকুয়ালস টু যখন 1, একটা জিনিস ভালো করে এখানে লক্ষণীয় আছে, সেটা হচ্ছে n ইকুয়ালস টু যখন 1 হয়, দিস ইজ দ্য লোয়েস্ট এনার্জি স্টেট, মানে গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেটে পার্টিকেলের কিন্তু এনার্জি তার মানে জিরো নয়, ঠিক আছে, বোঝা গেল। পার্টিকেল এনার্জি কিন্তু গ্রাউন্ড স্টেটে জিরো নয়, কত, h কার স্কয়ার পাই স্কয়ার বাই 2m স্কয়ার, দিস ইজ দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি। এবারে n ইকুয়ালস টু 2, n ইকুয়ালস টু, এটা মনে রাখতে হবে কিন্তু, n ইকুয়ালস টু 2 মানে ফার্স্ট এক্সাইটেড স্টেট, n ইকুয়ালস টু 3 মানে সেকেন্ড এক্সাইটেড স্টেট, এইভাবে এগোবো, ঠিক আছে, এইভাবে আমরা এগোচ্ছি। এবারে এবারে একটু ড্রয়িং যদি করা যায়, মানে এনার্জিটা আমি মুছে দিই, তাহলে এটা এটা এনার্জির অ্যাক্সিস যদি ধরি, তাহলে ওর ফার্স্ট এক্সাইটেড স্টেট যেটা গ্রাউন্ড স্টেট, সেটা এনার্জিটা এখান থেকে শুরু হবে, এনার্জি জিরো হবে না, এখান থেকে শুরু হবে, ঠিক আছে। যদি এখানে সাই 1 কে এঁকে ফেলি, কারণ আচ্ছা এখানে সাই এর নিচে একটা সাফিক্স n দিয়ে দিবি, কেন বলতো, এখানে n আছে, ঠিক আছে। সো n এর উপর এটা ডিপেন্ডেন্ট, সো সাই n দিস ইজ √2/a এইটা। তাহলে সাই 1 এটা হবে √2/a sin পাই এক্স বাই a। সাই 2 এটা কেমন দেখতে হবে, √2/a sin 2 পাই এক্স বাই a, ঠিক আছে। এবার সাই 3 3 পাই এক্স বাই a, ঠিক আছে, এরকম আছে বইতে। এটা যদি দেখিস x ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে সাই 1 এর ভ্যালু 0, x ইকুয়াল টু যদি a বসাই তাহলে সাইন পাই হয়ে এটা 0 হয়ে যায়, মানে সাই 1 টা আবার 0 হয়। এবারে 0 থেকে পাই, এখানে সাইনের ভ্যালু কি, x এর ভ্যালুটা, x এর ভ্যালু 0 থেকে a মানে পজিটিভ ভ্যালুস নিচ্ছে x এর ভ্যালু মাঝখানে, তাহলে সাইন অফ এনি পজিটিভ ভ্যালু বিটুইন 0 টু পাই, ঠিক আছে, মানে x ইকুয়ালস টু 0 টু a, ইট উইল বি পজিটিভ। তাই জন্য ওয়েভ ফাংশনটাকে এরকম একটা জিনিস দেখতে হবে, দিস ইজ সাই 1, ঠিক আছে। এবার সেকেন্ড স্টেপটা আঁকি, সাই 2 আঁকার চেষ্টা করছি, ঠিক আছে। সাই 2 যদি আঁকি, সাই 1 টাকে এরকম দেখতে হবে, এরকম। সাই 2 কে কিরকম দেখতে হবে, x ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে আবার 0, তার মানে এই পয়েন্টটা এখান থেকেই শুরু হবে 0, ঠিক আছে। তারপরে x x ইকুয়াল ইকুয়াল টু টু a 0 পরে বসাবো, কোথায় গিয়ে এটা আবার 0 হবে, x ইকুয়াল টু 0 এর পরে কোথায় গিয়ে 0 হবে,
x এর ভ্যালু যদি a বাই 2 বসাই, a বাই 2 x ইকুয়ালস টু a বাই 2 বসালে 2a আর a বাই 2 কেটে গিয়ে sin পাই আসবে। তাহলে এই মিডল পয়েন্ট মানে a বাই 2 তে ও আবার 0 হবে, আর এই জায়গাটাতে ওর ভ্যালু এরকম পজিটিভ হলো। জিরো হয়ে ওর ভ্যালুটা কি হবে, সাইনের ভ্যালু যেরকম অসিলেট করে এখান থেকে এসে আবার নেগেটিভ হয়ে এরকম উঠবে। সাইনের ভ্যালু অসিলেট করে, এইখানটা জিরো হবে, এখানটা জিরো হবে, তাহলে জিরোর পরে ঠিক স্টেটটা এরকম হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, ফ্লিপ করবে আর কি। তো দিস ইজ সাই 2, এটা সাই 1, এটা সাই 2, এটা সাই 2 ফাংশন। সাই 3 কিরকম দেখতে হবে, সাই 3টা আর এরকম কনসিডারেশন করে লেখার কোনো দরকার নেই, ওইটা জাস্ট বইতে যেরকম থাকে একটা ইয়ে করে দিতে হবে আর কি, মানে ওইটা এরকম একটা জিনিস থাকে, এরকম টাইপের একটা জিনিস থাকে, ঠিক আছে। তো এটা এরকম এঁকে দেওয়াই ভালো, মানে এখানে তাহলে এই সাই 3 এখানে বুঝতেই পারছিস, মানে এটা বোঝা যায়, এটা বোঝা যায়, কোনো অসুবিধা নেই। মানে এখান থেকে এত অব্দি তো a, তাহলে এখান থেকে এই দুটো পয়েন্টে আবার জিরো হচ্ছে ফাংশনটা, তাহলে এইটা ইকুয়ালস টু এটা হয়, তাহলে এইটুকু পোরশন কত a বাই 3, এইটা হচ্ছে a বাই 3 আর এই পার্টটা হচ্ছে a বাই 3। তো এই সাই 3 ইকুয়ালস টু sin 3 পাই x বাই a, তাহলে ফার্স্ট ভ্যালু কোনটা বসাবো জিরোর জন্য, x এর ভ্যালু a বাই 3, তাহলে a বাই 3 তেও একবার জিরো হবে। তারপর 2a বাই 3, 2a বাই 3 বসালে sin 2 পাই হচ্ছে, এই যে 2a বাই 3 পয়েন্ট, তাহলে এখানে একবার জিরো হবে, তার মানে বুঝতেই পারছি ফাংশনটা এরকম ভাবে অসিলেট করবে। তো দিস ইজ সাই, আর তার উপরে আর যাব না, ঠিক আছে, এরকম একে দেখিয়ে দেবো, তার উপরে আর যাব না। আর এদের ভ্যালু, এদের এনার্জি ভ্যালুস গুলো তো এইভাবে দেওয়া হচ্ছে, মানে এনার্জি ভ্যালুস গুলো এইখান থেকে চলে আসবে, ঠিক আছে। এই হলো আমাদের আঁকা চোখা ইনফিনিট স্কোয়ার ওয়েভ। এবারে একটা জিনিস তোরা করবি, সেটা হচ্ছে x ক্যালকুলেট করবি, x স্কোয়ার এই দুটো ক্যালকুলেট করবি, আর p ক্যালকুলেট করবি, করে দেখবি, এগুলো হোমওয়ার্ক, ঠিক আছে। এই যে ওয়েভ ফাংশন, এই ওয়েভ ফাংশন, এই এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেশনটা করতে হবে, এইগুলো বইতে বোধহয় করা নেই, একবার করে দেখে নেওয়া ভালো, করলে নিজেরই মাথার ইয়ে বাড়বে, জ্ঞান বাড়বে আর কি। এই হচ্ছে ইনফিনিট স্কোয়ার ওয়েভ। এর কিছু আরো প্রপার্টিজ আছে, সেগুলো আমি আজকে আর করাচ্ছি না, অনেক বেশিক্ষণ হয়ে গেছে, অনেক কিছু বললাম, হ্যাঁ, পরের ক্লাসে আমি ওগুলোই যাবো আর কি। ইনফিনিট স্কোয়ার ওয়েভ, তার ওয়েভ ফাংশন আর তার এনার্জি বার করা হয়ে গেল, মানে পরীক্ষায় যদি ডেরিভেশন দেয় এইটুকুই দেয়, তারপরে আর নরমালাইজেশনটা দিতে পারে, নরমালাইজেশন এইটা আসবে কিনা দেখে নিবি একবার করে, ঠিক আছে। তারপরে এই সাই এন এর প্রপার্টিজে আমি ঢুকবো পরের দিন, ঠিক আছে। করে সাই এন এর প্রপার্টিজে ঢোকার আগে আমি একবার ওই যে আলাদা যে দ্বিতীয় কনফিগারেশনটা আছে ওটাও আমি দেখিয়ে দেবো। আজকে প্রায় 10টা বাজে, মানে আজকে মনে হয় না আর করানোটা ঠিক হবে, ঠিক আছে, আজকে থাক, হয়ে যাবে জিনিসটা, অনেক কিছু ব্যাপার আছে বলার, তাহলে থাক আজকে নাকি এই অবধি, ঠিক আছে স্যার। তোরা এইগুলো ক্যালকুলেশন গুলো করিস, করে দেখিস, আর এটা নরমালাইজেশনটা একবার চেক করে দিস, বাস তাহলেই হবে। ঠিক আছে স্যার, বলছি নোটসটা লেখা কি হয়েছে? না, নোটস লেখা হয়নি, ও আচ্ছা, একদম লেখা, ঠিক আছে, এইগুলোই মানে লিখবো, মানে এইগুলোই থাকবে আর কি তার মধ্যে, হ্যাঁ, চিন্তা করিস না, পড়াচ্ছি যেরকম পড়তে থাক। ঠিক আছে। লেখা শুরু করে দিয়েছি, মানে অর্ধেক হয়ে পড়ে আছে, তারপরে আর করতে পারিনি, কি এরকম টাইপের আছে, ঠিক আছে, আমি করে পাঠাবার চেষ্টা করছি, ঠিক আছে। ঠিক আছে, থাক, চল, গুড নাইট, টাটা। গুড নাইট স্যার। সোমবার আমি ক্লাস নেব এই সপ্তাহে, ঠিক আছে, সোমবারটা আমার মিস হয়ে যাচ্ছে, এই সোমবার ক্লাস হবে, ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল সন্ধ্যেবেলা হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। হবে, ঠিক আছে, টাটা।